ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা। ওকে ভাই। তাহলে আজকে আমাদের সেশনটা ছিল মূলত হচ্ছে সিএ প্রফেশনে আসতে গেলে আমরা অনেক সময় অনেক পজিটিভ নিউজও শুনি, অনেক সময় অনেক নেগেটিভ নিউজও শুনি। পজিটিভ নিউজের মধ্যে যেরকম শুনি এখানে মানে অনেক ফেসিলিটি পাওয়া যায়। বিশেষ করে আপনার কত ইনকাম করতেছেন এটা নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করবে না যখন আপনি শুনবে যে আপনি একজন সিএ। আর এইখানে যে চ্যালেঞ্জ গুলো শুনি সেটা হচ্ছে মানুষজন পাস করতে পারে না, বছরের পর আটকে থাকে ইত্যাদি, ইত্যাদি। অনেক ধরনের সমস্যা। তো এখন যারা নিউ এই প্রফেশনে আসতে চায়, তাদের ক্ষেত্রে একটা দোটানার মধ্যে থাকে যে আমি এখানে আসবো কি আসবো না। তো এই দোটানার মধ্যে থেকে যখন একটা গাইডেন্স পাওয়া যায় তখন আসলে সিদ্ধান্তটা নেওয়া সহজ হয় যে হ্যাঁ, আমার জন্য এখানে আ আসার মানে সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত নাকি অন্য কোনো প্রফেশন চুজ করা উচিত? এবং যদি আসি তাহলে এই চ্যালেঞ্জ গুলো আমি কিভাবে ওভারকাম করতে পারবো? তো এই বিষয়গুলা যখন আমরা যারা এই প্রফেশনের জার্নিটা পার করছে মানে কোয়ালিফাই হয়েছে তাদের কাছ থেকে যখন শুনি, তখন আমাদের জন্য হ্যাঁ, একটা সিদ্ধান্ত নেওয়া ইজি হয়ে যায়। আমাদের জন্য এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে। তো আজকে আমাদের ফাইন্যান্সের কিছু বড় ভাই যারা রিসেন্টলি এই ২-৪ বছরের মধ্যে কোয়ালিফাই করছে, তারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবে। এই প্রফেশনের কি, কি প্রসপেক্ট আছে, কি, কি চ্যালেঞ্জ আছে আর এই চ্যালেঞ্জ গুলো থেকে কিভাবে ওভারকাম করা যায়। সাথে বর্তমান সময়ে একটা নতুন বিষয় এড হচ্ছে সেটা হচ্ছে এই একটা ওয়ান অফ অফার। এই অফারটা নিয়েও ভাইরা আমাদেরকে কিছুটা ব্রিফ করবে। তো আমি আর কিছু কথা না বাড়িয়ে সরাসরি মাহফুজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই আপনি একটু কাইন্ডলি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি হচ্ছে ফাইন্যান্স 22nd ব্যাচের। বর্তমানে হচ্ছে আমি ফিনান্সিস মাহমুদ এন্ড কোম্পানি একটা সিএ ফার্মে ম্যানেজার হিসেবে কাজ করছি। সো সিএ নিয়ে বলতে গেলে আসলে এখানে আপনার প্রসপেক্টস এবং চ্যালেঞ্জ দুইটাই আছে। দুই দিকেই আপনাদের দেখতে হবে। আমার মনে হয় যে আগে যেরকম আমাদের ক্ষেত্রে যেরকম হইতো আর কি, আমাদের সময়ে আপনার 3 বছরের আর্টিকেলশিপ, আবার প্রি Recording in আর্টিকেলশিপটা ছিল না। progress. প্রি আর্টিকেলশিপের অপশনটা ছিল না। সো এই ক্ষেত্রে এখন কিছুটা সুবিধা আমার মনে হয় হয়েছে যে এখন আপনার আগে থেকেই আপনারা যারা আপনার 26 7 ওই দিকের ব্যাচ যারা আছেন, চাইলে আপনারা আগে থেকেই সিএ তে ভর্তি হয়ে আপনারা একটা লেভেল বা দুইটা লেভেল কমপ্লিট করে রাখতে পারেন। সো সেক্ষেত্রে আপনাদের আর্টিকেলশিপ পিরিয়ডটা কিন্তু আপনার 2.5 বছর বা 2 বছর ওইদিকে কমে আসবে। মানে সার্টিফিকেট লেভেল পাস করলে আপনার আর্টিকেলশিপ হয়ে যাবে 2.5 বছরের। আর আপনি যদি প্রফেশনাল লেভেলও পাস করে ফেলেন, সেক্ষেত্রে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড হয়ে যাবে 2 বছরের। সো মোটামুটি আমাদের সময় যে ডিসিশন মেকিংটা একটু টাফ ছিল, ওই জিনিসটা অনেক কমে গেছে আর কি এখন। এই জিনিসটা এখন অনেক কমে গেছে। কারণ আমরা যদি অনেকে আমরা বিবিএ করার পরই সিএ তে চলে আসি, আবার অনেকে এমবিএ করে আসি। তো যাদের টাইম ব্যারিয়ার থাকে, ওরা কিন্তু ওই যে এমবিএ করতেই কিন্তু মোটামুটি 1.5 বছরের কাছাকাছি লেগে যায়। তো এই টাইমটা কিন্তু ইউটিলাইজ করে সিএটাই করে ফেলতে পারতেছে আর কি। এই সুযোগটা এখন আপনাদের তৈরি হয়েছে আহ নতুন অপরচুনিটি গুলোর কারণে আর কি। তার উপর অ্যালাউন্স আমাদের সময় থাকতে ফার্ম গুলোতে অ্যালাউন্স দিত খুবই আহ, কম অ্যামাউন্টের অ্যালাউন্স দিত। সো এটা দিয়ে আসলে নিজের চলাটাও একটু ডিফিকাল্ট ছিল আর কি। কিন্তু এখন বিভিন্ন ফার্ম গুলোতে বেশ ভালো অ্যামাউন্টের অ্যালাউন্স দেয় সিজিপি এর উপর নির্ভর করে। এটা অ্যারাউন্ড আপনার 15K থেকে শুরু করে 25K, কোনো কোনো ফার্মে আরো বেশিও দেয় আমি যতটুকু জানি আর কি। বিশেষ করে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য এই ফেসিলিটিটা এখন দিচ্ছে। সো ডিসিশন মেকিংটা আমাদের এক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে। তারপর সরকারি চাকরির সাথে যদি আমরা এই সিএ কে যদি ওইভাবে কম্পেয়ার করি, ডিরেক্ট কোনো কম্পারিজন আসলে হবে না। ফার্স্ট অফ অল সিএ করতে আসলে আপনাদের একটু চ্যালেঞ্জ নিতেই হবে। এখানে মেন যে চ্যালেঞ্জের বিষয়টা সেটা হচ্ছে আপনার পড়াশোনা এবং কাজ দুইটাই ব্যালেন্স রেখে করতে হয়। আপনার হচ্ছে 9টা to 5টা 6টা অফিস আওয়ার শুরু হবে 9টা বা 9:30টায় ফার্ম বেঁধে। এরপরে এটা আপনার 5:30 6টা, এবং আপনার অনেক সময় ওভার স্টে করতে হবে। 7টা 8টা 9টা 10টা পর্যন্ত আপনার ওভার স্টে করতে হইতে পারে। এবং আপনার ফ্রাইডে স্যাটারডে তো কাজ করতে হইতে পারে। তো এই কাজ করার পাশাপাশি আপনার পড়াশোনার ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট। মোটামুটি ভালো রকমেরই ডিফিকাল্ট আসলে। আপনার ফুল টাইম অফিস করে এরপরে পড়াশোনা করাটা, এটা আপনার ওই লেভেলের ডেডিকেশন না থাকলে কঠিন হয়। তবে এই ক্ষেত্রে যারা একটু পরের দিকের ব্যাচ যেগুলো আছেন, ওরা যদি আপনার প্রি আর্টিকেলশিপেই দুইটা লেভেল কমপ্লিট করে ফেলতে পারে। কারণ ইউনিভার্সিটিতে আমরা জানি মানে প্রেশারটা, মানে জবের যে প্রেশার আর ইউনিভার্সিটি লেভেলের যে প্রেশার, কম্পারেটিভ ইউনিভার্সিটির প্রেশারটা আমাদের কাছে কম মনে হয় আর কি।
সো সেক্ষেত্রে যদি আপনারা দুইটা লেভেল, মানে যারা পরের দিকে ব্যাচ আছেন, 28 ব্যাচ বা 29 ব্যাচ বা 27 ব্যাচ, এখন কোন ইয়াতে আছে আমি এটা জানি না, ঠিক থার্ড ইয়ারে থাকতে পারে হয়তো। তো এদের ক্ষেত্রে কিন্তু দুইটা লেভেল যদি আগে থেকে কমপ্লিট করে আসতে পারে, বা সিগনিফিকেন্ট সাবজেক্ট, আপনার টোটাল 17টা সাবজেক্টের মধ্যে যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সাবজেক্ট আপনারা ওইখানে কমপ্লিট করে আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা আর এখানে পড়াশোনার চাপটা খুব বেশি কিন্তু নিতে হবে না। ফার্মে আসার পরে পড়াশোনার চাপটা খুব বেশি নিতে হবে না। সো এই তো গেল মোটামুটি আপনার চ্যালেঞ্জের কথা। আপনার এখানে আপনার মূলত কাজ হয় কি, আপনার এখানে কয়েক ধরনের ডিপার্টমেন্ট আছে। অডিট ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, আপনি চাইলে ট্যাক্স এর কাজ করতে পারেন। এর বাইরে চাইলে আপনার অ্যাডভাইজরি, অ্যাকাউন্টস প্রিপারেশন এইসবের কাজও এখানে করেন। সো মোটামুটি প্রতিটা কাজই এখানে প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যাল নলেজটা আপনার গ্যাদার হয় আর কি। এখানে সিএ ফার্মে আপনার প্র্যাকটিক্যাল নলেজটা হয়। সো এরপরে হচ্ছে এখানে জব অপরচুনিটি। আপনি সিএ ফার্মে যদি আপনার সিএ উইদিন আর্টিকেলশিপ, অনেকেই এখন তো কমপ্লিট করে ফেলতেছে। তো উইদিন আর্টিকেলশিপ আপনি কমপ্লিট করে ফেলতে পারলে তো আমি মনে করি যে ফাইন্যান্স রেস্টুরেন্টে ডেডিকেটেড থাকলে এটা মোটামুটি সম্ভব। মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট রেস্টুরেন্টের দ্বারাই সম্ভব উইদিন আর্টিকেলশিপ কমপ্লিট করা আর কি, যদি প্রি আর্টিকেলশিপে একটা সিগনিফিকেন্ট আপনার সাবজেক্ট কভার করে আসে। সো আপনার এখানে জব অপরচুনিটি কিরকম, আপনি হচ্ছে যদি কোনো ফার্মে থাকেন, আফটার আর্টিকেলশিপ আপনি ফার্মেই কিন্তু জব করতে পারবেন। মানে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এরা ফার্ম গুলো অফার করেই আর কি, সাধারণত অফারটা করেই। আপনি আর্টিকেলশিপ শেষ হওয়ার পরে আপনি কোন লেভেলে আছেন ওইটার উপর নির্ভর করে আপনার স্যালারিটা ডিটারমাইন্ড হবে। যেমন আমি যদি ভালো ফার্ম কেপিএমজি এর কথা বলি, কেপিএমজি তে হইলে আপনি যদি আফটার আর্টিকেলশিপ অ্যারাউন্ড 50 কে আপনি পাবেন অ্যাসোসিয়েট হিসেবে সাধারণত। অন্যান্য ফার্ম গুলোতে মোটামুটি কাছাকাছি 40 to 50 কে এরকম আপনি পাবেন। এরপর আপনি যদি ফুল কোয়ালিফাই করে ফেলেন বা অ্যাডভান্স লেভেলে থাকেন, এই এটার বেসিসেও আপনি বিভিন্ন ফার্মে বিভিন্ন রকমের স্যালারি পাবেন। এটা আপনার হইতে পারে যে আপনার 6 ডিজিটই হয় সাধারণত। এখন বর্তমানে বেশিরভাগ ফার্মে এটা 6 ডিজিট হয়, কোনো কোনো ফার্মে 120 130ও দিতে পারে, এই আর কি। আর আপনি যদি কর্পোরেটে মুভ করেন সেক্ষেত্রেও আপনি 120 to 150 আপনার স্টার্টিং স্যালারি কারেন্ট মার্কেট ট্রেন্ড অনুসারে হচ্ছে। এখন মার্কেটে যদি সিএস সাপ্লাই একটু বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তোবা এটা 6 ডিজিটই থাকবে আর কি, এর চেয়ে কমবে না। তখন হয়তোবা 100 কে থাকবে, এর চেয়ে কমার কথা না আর কি। বর্তমানে এটা 120 to 150 কে ওই দিকে আছে ট্রেন্ডটা। আর যেটা বিষয় আপনার হচ্ছে, আপনার যদি খুবই রিল্যাক্স জব পছন্দ করেন, যে আপনি 9টা 5টা অফিস করবেন, এরপর আপনি আর কোনো প্যারা নিবেন না, মানে গভর্নমেন্ট অফিসের যে সুযোগ সুবিধা আর কি, ওই টাইপের যদি চান, সেক্ষেত্রে সিএ তে আসলে এই জিনিসটা আপনি একটু কম পাবেন। সিএ তে আসলে আপনার যেহেতু এটা আলটিমেটলি প্রাইভেট জবই করতে হবে আপনাকে সিএ করার পরে, সো এই ধরনের সুযোগ সুবিধা আপনি একটু কম পাবেন। আপনাকে হচ্ছে গভর্নমেন্ট জব, যেহেতু গভর্নমেন্ট জবের মতো না, সেজন্য আপনার 9টা 5টা অফিস থাকবে না, আপনার অনেক সময় ওভার স্টে করতে হবে। মানে এটা সিএ পাস করার পরও আপনার অনেক সময় ওভার স্টে করতে হবে, ফ্রাইডে স্যাটারডেও কাজ করতে হইতে পারে। তবে আপনি যদি একটু রিল্যাক্স চান, সেক্ষেত্রে আপনি কোনো ফার্মে থাকতে পারেন। ফার্মে থাকলে আপনি সেক্ষেত্রে ইনিশিয়ালি আপনি হয়তোবা এই রিল্যাক্সেশনটা পাবেন না, ইন ফিউচারে হয়তোবা পাইতে পারেন আর কি। সো এটা নিজের মতো করে আপনার ওইভাবে তখন স্যালারি কম্প্রোমাইজ করে আপনি ওইটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। সো মোটামুটি আমি এতটুকুই বললাম, এরপর বাকিরাও অনেক কিছু বলবে। আশা করি আমাদের কাছ থেকে আমরা আরো ভালো কিছু জানতে পারবো আর কি। ধন্যবাদ মাহফুজ ভাই, আপনার ইনসাইট আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মঈন ভাই, জুয়েল ভাই ওনারা জয়েন করছে। তো আমি এখন জুয়েল ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনি কাইন্ডলি আপনার কিছু ইনসাইট আমাদের জুনিয়রদের সাথে শেয়ার করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিবরিয়া ভাইও আমাদের সাথে আছেন, ওয়ালাইকুম দেখা আসসালাম। যাচ্ছে। কিবরিয়া ভাই থাকলে তো কি ওনারা বললে ভালো হয় না? হ্যাঁ, কিবরিয়া ভাইকে মনে হয় আগে দেওয়া যাবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ভাই, তাহলে হ্যাঁ, তাহলে আর কিবরিয়া ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনি যদি আগে একটু কন্টিনিউ করতেন, দেন ভাইরা বললো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। এ ধরনের সেশন প্রায় 1 বছর পরে হয়তো বা আমরা আবার সুযোগ পাইছি। তো সো খুবই ভালো লাগতেছে। তো আমার আসলে যে জিনিসটা এখন বেশি ভালো লাগে সেটা হচ্ছে হলো, আমি যখন আইস ব্রেকে যখন দেখি যে ফাইন্যান্সের স্টুডেন্টরা এখন কেরিয়ারের জন্য সিএকো কনসিডার করতেছে, এটা ভালো লাগে। ধরেন আপনারা হয়তো বা রিসেন্ট ব্যাচ,
22nd ব্যাচ আছেন বা 23rd ব্যাচ আছেন, বা যারা আমরা যখন ছিলাম তখন আইস ব্রেকে অনেক পোস্ট হইতো, ধরেন কেরিয়ার নিয়ে, কেউ সিএফএ নিয়ে, কেউ বিসিএস নিয়ে। তো ওই সময়টাতে আসলে কেউ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সিএ করবে এটা আসলে কেউ চিন্তাও করে না। তো এটা আসলে এখন আহ ডেইলি বেসিসে বা হচ্ছিল এখন আহ প্রতিনিয়ত বাড়তেছে। তো এটা আসলে ভালো লাগে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা ক্যারিয়ারের একটা জায়গায় আছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। তো এই জন্য হচ্ছিল ধরেন আমি যেটা দেখছি যে 22তম ব্যাচ, আমাদের 20 ব্যাচ, 21তম ব্যাচ, ওরা আসলে ভালো পারফর্ম করছে এবং হচ্ছিল ওই ব্যাচ গুলো থেকে যারা আসছে তারা কিন্তু সবাই ভালো করছে। দ্যাট মিনস আসলে সি ইজ নট এ আপনার অ্যাকাউন্টিং রিলেটেড, যে অ্যাকাউন্টিং এ পড়লে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে, এই পারসেপশনটা আমাদের অনেক দিন ছিল। তো এই জিনিসটা হচ্ছিল ধরেন আপনার হচ্ছিল এখন সেটা থেকে আমরা বের হতে পারছি। একটা সময় ডিপার্টমেন্টে যদি আমরা বলতাম যে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বো, আমি ইভেন নিজেও ফেস করছি। আমি একজন ম্যামকে বলছিলাম যে উনি আমাদের বিবিএ প্লেসমেন্ট অফিসার ছিল আর কি। তো ওনাকে যখন আমি বলছিলাম যে আমি আসলে সিএ ফার্মে ইন্টার্নশিপ করবো, তো উনি বলছে হোয়াই সিএ ফার্ম। এখন হয়তো বা ওই এনভায়রনমেন্ট বা ওই সিচুয়েশন আসলে হয়তো চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে পজিটিভ সাইন। আফটার দ্যাট এখন হচ্ছিল ধরেন আপনারা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে আসবেন সেই জায়গাটা থেকে যদি বলি, আহ হয়তোবা ধরেন হচ্ছিল মাহফুজ অনেক কিছু বলছে, হয়তোবা আমি লাস্টের দিকে শুনছি। তারপরে হচ্ছিল আমি একটা আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিই। সেটা হচ্ছিল আসলে আমাদের সিএতে 3টা লেভেল, হয়তো আপনারা জানেন, অনেকেই জানেন, তারপরে আমি জাস্ট একটা বেসিক একটা ধারণা দিয়ে যাচ্ছি। তো এই 3টা লেভেল থেকে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আগে 5টা কোর্স এক্সামশন পাইতো, এখন হয়তোবা 4টা। আইটি নিয়ে মনে হয় একটা হয়তোবা একটু আপনার কনফিউশন হয়তোবা আছে, যেটা হয়তোবা হচ্ছিল আপনার এখন হচ্ছিল আহ ওই জিনিসটা হচ্ছিল আইটি নেটওয়ার্ক কনফিউশনটা এখনো রয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, মাহফুজ আপনি আমাকে যেটা বলছেন স্লাইডটা শেয়ার করতে, তাহলে কি আমাকে একটু সময় দিতে হবে 5 মিনিট? আপনি কি আমাকে 5 মিনিট সময় দিবেন? জি ভাই, স্লাইডটা হইলে মানে ভালো ওভারভিউ পাইতো আর কি সবাই, কারণ সবাই তো আচ্ছা আসলে ঠিক হয়তো বা আছে। ভালো জানাশোনা নাই সবার হয়তো বা। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছিল আমাকে ভাই আপনি একটা 5 মিনিট রিকোয়েস্ট ছিল। সময় দেন। হ্যাঁ ভাই এই লিঙ্কটা এই কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টা টাইম বুক করা ছিল, তো হয়ে যাবে। আমি একটা নতুন লিঙ্ক শেয়ার করছি, তা আমরা যদি আচ্ছা কাইন্ডলি ঠিক ওই আছে, তাহলে লিঙ্কটাতে আমি চলে যাই। আপনার ওই নতুন লিঙ্কটাতে আমি জয়েন করতেছি, বাট আমাকে 5টা মিনিট সময় দেন, আমি স্লাইডটা হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, হচ্ছিল। আপনি জয়েন করেন ভাই, তাহলে আমরা ওই নতুন লিঙ্কে দিয়ে শুরু করলে আপনার এটা আমরা সুন্দর মতো শুনতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সবাই কাইন্ডলি নতুন লিঙ্কটাতে জয়েন করি। লিঙ্কটা কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, চ্যাটস এর মধ্যে। আপনারা ওই চ্যাটসে গেলে এই লিঙ্কটা পেয়ে যাবেন।
হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি শেয়ার করতেছি। আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশনটা একটু দিন, হ্যাঁ? ভাই আপনাকে পারমিশন দিছি, আপনি এবার ট্রাই করে দেখতে পারেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই তো? জি জি ভাই, ভাই। দেখা যাচ্ছে। যেটা হচ্ছিল ফার্স্ট অফ অল দেখেন, আমরা যখন স্টার অ্যাকাউন্টে যে শুরু করি, তো তখন হচ্ছিল খুব সম্ভবত ২০১৬ Recording সালে in অথবা progress. ২০১৬ সালেই আমাদের আইসিবি একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছিল, সেটা হচ্ছিল সি স্টুডেন্ট সামিট। তো ওইখান থেকে আসলে আমি ওই মানে হচ্ছিল কথাটা জানতে পারি যে আপনার ভারতের যে রতন টাটা, উনি হচ্ছিল একটা কথা বলছিল যে আই নিড এমবিএ ফর রানিং মাই বিজনেস, বাট সিএ টু টিচ দেম হাউ টু রান দা বিজনেস। তো ওই কথাটা আসলে আমাকে অ্যাট্রাক্ট করে, যে আসলে উনি বলছে যে আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, যে হচ্ছিল এমবিএ কে কিভাবে পরিচালনা করবে, যারা এমবিএ ডিগ্রি হোল্ডার আছে। আর এমবিএ দরকার হচ্ছিল আমাকে হচ্ছিল বিজনেসটাকে হচ্ছিল পরিচালনা করার জন্য। তো আমাদের ইউনিভার্সিটি একটা প্রোগ্রামে হয়তো আমি স্লাইডটা প্রিপেয়ার করছিলাম, জাস্ট এটা শুরুতে এটিই ছিল আর কি, তো এটি আপনাদের সাথে শেয়ার করা। তো এখন হচ্ছিল দেখেন, আমাদের আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আসলে আমাদের কিভাবে হচ্ছিল আমাদের ক্যারিয়ারটাকে হচ্ছিল মানে আমাদেরকে আরো আপহোল্ড করে, বা আমাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে, যে আমাদের ম্যানেজারিয়াল স্কিল যেটা সেটাকে ডেভেলপ করে। সেটা হচ্ছিল ধরেন আমরা এখানে প্রথমে যেটা পাই, যে আমরা এখানে আসলে প্র্যাকটিক্যাল নলেজটা আসলে অনেক বেশি শেখার সুযোগ পাই। আমরা যখন কোনো ফার্মে কাজ করি, আমরা আসলে ফার্মের আসলে যে হায়ারার্কিটা, এই হায়ারার্কিটা হচ্ছিল আসলে ধরেন মানে একটা পিরামিডের মতো। ধরেন আপনার পিরামিডে যেমন টপ লেভেলে একজন থাকে, এরকম আমাদের ফার্মের হায়ারার্কি সেম, যে টপ লেভেল আমাদের পার্টনার থাকে, তারপর ডিরেক্টর থাকে, তারপর ম্যানেজার থাকে, তারপর ধরেন হচ্ছিল জব ইনচার্জ থাকে, তারপর হচ্ছিল আপনার হচ্ছিল আহ আপনার আর্টিকেল স্টুডেন্টরা থাকে। তো এখানে আসলে নলেজটা যেটা, যে শেয়ারিং এর যে নলেজ শেয়ারিং এর যে কালচারটা, এটা হচ্ছিল অনেক বেশি হচ্ছিল আপনার হচ্ছিল আমাদের আহ সিএ প্রফেশন অনেক বেশি, যেটা আসলে আপনার কর্পোরেটে হয়তো এই সুযোগটা পাবেন না। কর্পোরেটে যেটা হয় যে আপনি এক ডিপার্টমেন্টে হচ্ছিল, আপনি যে ডিপার্টমেন্টে পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টে কাজ করতেছেন, আপনি ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের জিনিসটাই হচ্ছিল আপনি জানবেন, বাট আদার কি হচ্ছে জানবেন না। কিন্তু ফার্মে আসলে ওই সুযোগটা পায়, বাট এটার মাধ্যমে আসলে আপনার প্র্যাকটিক্যালি আসলে কিভাবে কাজ করতে হয় এটা অনেক বেশি জানা যায়। আমরা ধরেন ফার্মে যেটা হয় যে আমরা আসলে নট অনলি যে আমরা আসলে অডিটিং করি, আমরা মাঝে মাঝে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। একটা অর্গানাইজেশন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি হবে, আমরা যেটা ফাইন্যান্সে যে কর্পোরেট ফাইন্যান্স যেটা পড়ি, এটার প্র্যাকটিক্যালি হচ্ছিল আপনি অ্যাপ্লাইটা আসলে ওইখানে আপনার শিখার সুযোগ পাবেন। আপনার লিডারশিপ স্কিল, যেটা লিডারশিপ স্কিল ধরেন আমাদের যেটা হয় যে একজন চার্টার্ড অ্যাকাউন্টে আপনি পাশ করার পর সবারই আসলে মোটামুটি একটা ম্যানেজারিয়াল পজিশনে জয়েন করে, নট এক্সিকিউটিভ পজিশন, নিচে লেভেলে বা অফিসার পজিশনে আসলে কেউই জয়েন করে না। কারণ আসলে সিএ ফার্মে আসলে ওইভাবে হয়েছিল ডে ওয়ান থেকেই সবার ওই লিডারশিপ ক্যাপাসিটিটা হয়েছিল আপনার বিল্ড আপ হয়। কিভাবে বিল্ড আপ হয়, ধরেন সে ফর এক্সাম্পল, ধরেন আপনি মনে করেন আজকে ফার্মে জয়েন করলেন, আগামীকালকে মনে করেন আরেকজন জয়েন করলো, তখন আপনার দায়িত্ব হবে যেটা, যে যে নিউ জয়েন করছে তাকে ছিল ট্রেন আপ করা। তো এভাবে আসলে আপনার যে লিডারশিপ স্কিলটা এভাবে আসলে এখানে গ্রো করে ফার্মে একদিনের সিনিয়রটাকে আসলে এখানে অনেক বেশি কনসিডার করা হয়।
আফটার দ্যাট আপনার এখানে অ্যানালিটিক্যাল স্কিল যেটা অ্যানালিটিক্যাল থিংকিং লেভেলটা আপনি এখানে অনলি যে আপনি যেটা বুকিশ যে পড়তেছেন এটা না, বইয়ে যেটা পড়তেছেন এটা কিভাবে এপ্লাই করবেন এই জিনিসটা কি হচ্ছিল আমাদের হচ্ছিল এখানে অনেক বেশি এপ্লাই করতে। আমরা যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হাতে পাই, আমরা শুরুতেই কিন্তু ধরেন একদম সকল ডকুমেন্টেশনকে আমরা হচ্ছিল একুমুলেশন করি না। আমরা কিন্তু আগে হচ্ছিল এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হচ্ছিল অ্যানালিটিক্যাল রিভিউটা আমরা হচ্ছিল ইনিশিয়ালি হচ্ছিল আমরা একটা রিভিউ করি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের সাথে নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো আসলে কানেক্টেড কিনা। সে ফর এক্সাম্পল একটা কোম্পানি ধরে নিয়েছিল গত বছরের হচ্ছিল আপনার হচ্ছিল যে স্যালারি এক্সপেন্স ছিল এটা এই বছর অনেক বাড়ছে বা এই বছর কমছে। তাহলে আমরা এখানে কি নন ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশন যেটা থাকে যে আসলে এখান থেকে ধরেন ছিল আপনার আহ ইদার আপনার এমপ্লয়ি সংখ্যা আসলে বাড়ছে কিনা এটা একটা নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, অথবা এমপ্লয়ি সংখ্যা কমছে কিনা, অথবা ওই কোম্পানি আসলে এই বছর কোনো ইনক্রিমেন্ট হয়েছে কিনা। তো এই জিনিসগুলো আপনার থিঙ্কিং লেভেলটা বাড়বে। আর সি মানে ধরেন কমপ্লায়েন্স, এখানে রেগুলেটরি কমপ্লায়েন্স অবশ্যই আমরা যত যাই করি না কেন আমরা এই দিন শেষে শুধু এটাই চিন্তা করি যে রেগুলেটরি কোনো কমপ্লায়েন্স ব্রিচ হয়েছে কিনা, আইএসআইএফআর এ যায় থাকি না কেন, কারণ আইএসও পারমিট করে, ধরেন হচ্ছিল আইএফআরএস ও পারমিট করে যে আপনি যেটাই ফলো করেন না কেন দিন শেষে আপনার রেগুলেটরি কমপ্লায়েন্সটাকে ইনশিওর করতে হবে। এবং দিস ইজ একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, এখানে আপনি শিখবেনই। আপনি সিও ফার্মে যাবেন শিখার কোনো শেষ পাবেন না। এখানে আসলে ধরেন নতুন নতুন কিছু পাবেনই, নিউ ক্লায়েন্ট নতুন কিছু শেখার অপরচুনিটি এটা আসবেই। তো এইভাবে আসলে আমাদের ম্যানেজারি স্কিলটা আসলে ডেভেলপ হয় যে ৩ বছরে আসলে আমরা কিভাবে হচ্ছিল আমরা ডেভেলপ করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছিল যে আসলে আমরা কিভাবে হচ্ছিল এই আমাদের লিডারশিপ স্কিল যেটা বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে আমাদের মানে পদটা আসলে কি হয় আরকি। তো ফার্স্ট অফ অল হচ্ছিল যখনই আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে যাবেন, তখনই আসলে আমাদের যে কারণ বাজার একটা আমাদের হচ্ছিল সিএ ভবন আছে। ওইখানে আমাদেরকে হচ্ছিল ওই জায়গাতে আমাদেরকে আসলে যাইতে হবে আল্টিমেটলি। তো যেটা হচ্ছিল আমাদের হচ্ছিল যে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ ভবন যেটা বা আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে আমাদের আসলে যে একটার মাধ্যমে আসলে হয় সেটা ছিল প্রেসিডেন্সিয়াল অর্ডার 2 1973 আফটার দ্য লিবারেশন আমাদের হচ্ছিল ওয়ার। ওই সময় আসলে একদম পরপরই কারণ আমাদের অর্থনীতির জন্য আসলে এই জিনিসটাই বেশি দরকার ছিল যে আসলে ট্রান্সপারেন্সি বা কমপ্লায়েন্স এই জিনিসগুলো বাংলাদেশ ব্যাংকের পরে আসলে আপনার আসে আইসিএবি। সো আইসিবি তে আপনার যখন ধরেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যখনই আপনি আসবেন, তখন আপনার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আসলে আপনার কয়েকটা প্রসিডিউরাল আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল যেটা লাগবে আসলে আপনার ডিটারমিনেশন লাগবে। কেন ডিটারমিনেশন লাগবে? ধরেন এটা আসলে একটা জার্নি। এখন এই জার্নিটা যেটা সেটা যদি আপনার যদি ডিটারমিনেশন যদি না থাকে, তাহলে আসলে হবে না। অর্থাৎ আসলে আপনি যেদিন চিন্তা করবেন যে আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ার চিন্তা করবেন ওইদিনের পর থেকে আসলে আপনার অন্য কিছু নিয়ে চিন্তাই করা যাবে না যে আমি বিসিএস পরীক্ষা দিব, আমি ব্যাংকে জব করব, আমি হচ্ছিল ধরেন হচ্ছে নন ক্যাডার জব করব বা আমি ওই জব। আপনি চিন্তা করছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, তার মানে আপনাকে ওইভাবেই আপনাকে ফোকাসটা নিতে হবে। কারণ হচ্ছিল ধরেন আপনি ডিটারমিনেশন নেওয়ার আগে বা আপনি হচ্ছিল ধরেন ডিসিশন নেওয়ার আগে আপনি অনেক এনালাইসিস করেন। ঠিক আছে? ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট ডিসিশন নেওয়ার পরে আপনার মনে ওই জিনিস কখনো আসতে পারবে না যে আমি ভুল করছি। আপনার মধ্যে ডিটারমিনেশন টা থাকতে হবে। কারণ হচ্ছে হলো কি আসলে কোনো কিছু যখন আসলে আমরা যখন এটা বলি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রিটা অনেক ভ্যালুয়েবল। কোনো ভ্যালুয়েবল জিনিসই হচ্ছিল আসলে ইজিলি পাওয়া যায় না। তার মানে আপনার যেহেতু এই জার্নিটা আসলে সবসময় যে মসৃণ থাকবে বা সবসময় যে মনে করেন হচ্ছে জার্নিটা যে স্মুথ হবে আপনার জন্য এরকম না। জার্নির মধ্যে হয়তোবা দেখা যাবে যে আপনার কোথাও হচ্ছিল আপনার হচ্ছিল একটু হচ্ছিল হোঁচট খেতে পারেন। বা জার্নি হয়েছিল কখনো বন্ধুর হবে, উঁচু-নিচু হবে। বা দেখা যাচ্ছে ওই জার্নির মধ্যে আপনার ফেইলটা আসতে পারে। তো এটা আসলে জার্নি। তো যেহেতু জার্নি তার মানে ওইটা আপনি কখনো আনতে পারবেন না যে আমি আসলে ভুল করছি। তার মানে আপনার ডিটারমিনেশনটা প্রয়োজনীয়। ডিটারমিনেশন ছাড়া আসলে এই জার্নিটা আসলে অ্যাচিভ করা ইস ভেরি ডিফিকাল্ট। দেন যেটা লাগে যে আমাদের ৩ বছরের আর্টিকেলশিপ আমাকে লাগে। তো আর্টিকেলশিপ করার জন্যই আসলে আমরা হচ্ছে হলো ফার্ম গুলোতে হচ্ছে হলো আমরা যাই। ওইখানে আমাদের ফার্ম গুলোতে গিয়ে হচ্ছিল আমাদেরকে আর্টিকেলশিপ গুলো করতে হয়। আর আমাদের আইসিবির ইতে যে আমাদের হচ্ছিল টোটাল ১৭ টা সাবজেক্ট আছে। এই ১৭ টা সাবজেক্ট পাস করতে হয় এবং ১৭ টা সাবজেক্টকে ওরা ৩ টা লেভেলে হচ্ছিল মূলত হচ্ছিল আপনার ভাগ করে দিছে আরকি। ঠিক আছে? সো আ সিএ তে আসার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, তো এটা আসলে ধরেন আমি যেটা বলি যে আসলে আপনি এলিজিবল কিনা যদি ঢাকা ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট এলিজিবল। সো এটা নিয়ে আসলে আমি এই জায়গাটাতে আসলে আমি আর বেশি হচ্ছিল কিছু আ বলতেছি জাস্ট স্কিপ করতেছি। এখানে হচ্ছিল ধরেন কিভাবে পয়েন্ট গুলো এলোকেট করা এটা আসলে আপনাদের না মানে খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। ওকে। আচ্ছা এখন আর্টিকেলশিপ এ আসলে কি হয়? আর্টিকেলশিপ এ যেটা হয় সেটা হচ্ছিল ধরেন হচ্ছিল আপনার এখানে আ
এটা একটা আর্টিকেল শিফট হচ্ছিল আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। তো এখানে যেটা হয় সেটা ছিল আপনার অন দ্য জব ট্রেনিং এবং হচ্ছিল ডিউরেশনটা হবে ছিল 3 বছর। এখানে আসলে মূলত যে জিনিসগুলো হয় সেটা হচ্ছিল আপনাকে আর্টিকেলশিপ করার জন্য অবশ্যই হচ্ছিল আপনার আইসিবির একটা হচ্ছিল সার্টিফাইড সিএ ফার্ম যেগুলা, যেটা আমরা ধরেন মানে আইসিবি যেগুলো রিকগনাইজ সিএ ফার্ম যেগুলো আছে ওইখানে আপনাকে জয়েন করতে হবে। বাংলাদেশে এখন ধরেন 200+ আপনার হচ্ছিল সিএ ফার্ম আছে। তার মধ্যে কিছু আছে পার্টনারশিপ ফার্ম, কিছু আছে প্রপার্টনারশিপ ফার্ম। তো ওইখানে যে কোনো আপনার হচ্ছিল ফার্মে আপনি আর্টিকেলশিপ করতে পারবেন। বাট কথা হচ্ছিল যে আমরা যখন এই যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আমরা আসলে জেনারেলি কিছু সিলেক্টিভ ফার্মে আসলে আমরা যাই। আমরা সাধারণত আসলে ধরেন হচ্ছিল মানে একদম যে মানে সব ফার্মে আমরা যাই না। এটা হচ্ছিল এখানে বিষয়। আর্টিকেলশিপ যখন করবেন তখন আসলে যে কাজগুলো আমরা এখানে করি সেটা আমরা ধরেন অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন কোম্পানিকে, অডিটিং করে থাকি এবং কনসালটেন্সি বা অ্যাডভাইজরি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা। অ্যাকাউন্টিং সার্ভিস গুলা কি ধরেন কিছু আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থাকে যাদের মনে করেন হচ্ছে নিজস্ব কোনো অ্যাকাউন্টস বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে না, ওদেরকে আমরা আউটসোর্সিং করে থাকি, অর্থাৎ ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা প্রিপেয়ার করে থাকি। ওরা আমাদেরকে ডাটা গুলা দেয়, আমরা হচ্ছে ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করে থাকি, অথবা ধরেন ওদের কোনো অ্যাকাউন্টিং রিলেটেড সলিউশন আমরা দিয়ে থাকি। অডিটিং যেটা আমরা হচ্ছে ওদের বিভিন্ন কোম্পানিতে গিয়ে ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করি। আর কনসালটেন্সি বা অ্যাডভাইজরি সার্ভিস গুলো বিভিন্ন ধরনের আমরা কনসালটেন্সি সাধারণত দিয়ে থাকি সিএ ফার্ম গুলা। ধরেন হচ্ছে একটা কোম্পানির ফরমেশন থেকে শুরু করে ওদের ট্যাক্সেশন, ভ্যাট বা রেগুলেটরি কোনো কমপ্লায়েন্স বা কোম্পানি অ্যাক্টের কোনো কমপ্লায়েন্স, আরজিএসসি ফাইলিং, এই ধরনের যত ধরনের কাজ আছে সবগুলো কনসালটেন্সি বা অ্যাডভাইজরির মধ্যে পড়ে। আর লিডারশিপ স্কিলটা নিয়ে আমি আগেই বলছি, এই হচ্ছিল আমাদের ধরেন আর্টিকেলশিপ পিরিয়ডে আসলে এই জিনিসগুলো। তবে বাট যেটা হয় এখানে অন দা জব ট্রেনিং, অর্থাৎ আপনি যে জিনিসটি শিখবেন এবং প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনি এই জিনিসটা ধরেন আপনি সে ফর এক্সাম্পল আপনি দেখলেন যে বই পড়লেন যে ভ্যাট রিটার্ন এভাবে প্রিপারেশন করতে হয়, তো সিএ ফার্মেট আপনি প্র্যাকটিক্যালি করতে পারবেন যে আসলে একটা কোম্পানির ভ্যাট রিটার্ন কিভাবে প্রিপারেশন করা লাগে। তো যাই হোক, এখন আসলে আমাদের ধরেন বাংলাদেশে আসলে ধরেন 200+ সিএ ফার্ম আমরা আগেই বলছি। তো এখানে আসলে ধরেন আমরা আসলে জেনারেলি আসলে কিছু সিলেক্টিভ ফার্মে যাই। তো এখানে আসলে ধরেন এখানে যে লিস্ট অফ প্রিনাউন্ড সিএ ফার্ম এর বাইরে অনেক ফার্ম আছে, বাট সবগুলো তো আসলে দেওয়া সম্ভব না, জাস্ট এই জন্য দেওয়া। সাধারণত ধরেন এখানে আমরা দেখছি যে যেটা আহ আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট সাধারণত রহমান রহমান হক, একটিভিন বা আপনি স্নেহাশিস মাহমুদের রিসেন্ট ট্রেন্ডে যাচ্ছে। তো ওই হিসেবে ধরেন আপনারা হয়তো বা আমি যেটা মনে করি যে হয়তো বা ওই হিসেবে আপনারা এইভাবেই আপনারা ফলো করতে পারেন। কারণ এগুলা এখন বলতে পারেন যে আসলে এগুলা কেন, কারণ আসলে ধরেন কিছু আপনার হচ্ছিল জেনারেলি হচ্ছে স্টুডেন্ট ওরিয়েন্টেড ফার্ম যদি আমরা বলি বা আপনার কেরিয়ার গ্রোথ আসলে কোথায় অ্যাকচুয়ালি আপনার ভালো হবে ওইভাবে যদি আমরা বলি, আসলে এই 3টা ফার্মে আসলে বেশি যাচ্ছে। তার মানে এখানে ধরেন আপনার সিনিয়র যারা আছে তারা হয়তো বা ধরেন ওই বেনিফিটটা পাইছে বা ওইখানে হয়তো বা ওই এনভায়রনমেন্টটা পাইছে, ওইভাবেই আসলে কনসালটেন্সি করে যাচ্ছে। ওইটা নিয়ে ধরেন হচ্ছিল হয়তো বা মাহফুজ বা জুয়েল ওরা হয়তো বা একটু ভালো বলতে পারবে, ঠিক আছে। তো জেনারেলি আসলে আমরা এই 3টা ফার্মে বেশি যাই। সো আপনারা ওইভাবে কথা বলে নিতে পারেন যে আসলে কোথায় গেলে আপনার কোন বেনিফিটটা হবে বা কোথায় গেলে ভালো হবে, ঠিক আছে। ওকে। তো এখানে আসলে আর্টিকেলশিপ পিরিয়ডের সময় আসলে ধরেন হচ্ছিল আমাদের হচ্ছিল অ্যালাউন্সটা আসলে কেমন হয় এটা সবারই প্রশ্ন থাকে। তো জেনারেলি যেটা হয় যে আসলে ধরেন আইসিবির যে পলিসি আছে এই পলিসি অনুযায়ী, এখনকার যে পলিসি অনুযায়ী আসলে প্রথম ইয়ারে 7,000 টাকা অ্যালাউন্স পাই, সেকেন্ড ইয়ারে 8,000, থার্ড ইয়ারে 9,000 এবং ফোর্থ ইয়ার বলতে হচ্ছিল যদি ধরেন কেউ ইন্টারমিডিয়েট করে আসে তার জন্য 4 বছরের আর্টিকেলশিপ হয়, সেই ক্ষেত্রে সে 10,000 টাকা পায়। তখন প্রশ্ন আসলে আসলে যেটা হয় যে আসলে এই অ্যালাউন্সটা ফার্ম টু ফার্ম ভেরি করে। এটা মনে করেন হচ্ছিল আপনার আহ এটা হচ্ছিল আইসিবির মিনিমাম এই অ্যালাউন্সটা দিতে হবে, বাট ম্যাক্সিমাম আসলে অনেক বেশি হয়। তো এখানে ধরেন হচ্ছিল ফার্ম টু ফার্ম অনেক বেরি করে, যেটা হচ্ছিল আমি যেটা জানি যে আমাদের ম্যাক্সিমাম অ্যালাউন্সটা ছিল 25,000 টাকা বেস্ট অন সিজিপিএ, এর উপর এটা হচ্ছিল আসে আর কি ফর দা ডিউ স্টুডেন্ট। আর ধরেন হচ্ছিল তারপরও আইসিবি পলিসি অনুযায়ী ধরেন আপনি যে যদি মনে করেন সার্টিফিকেট লেভেল যদি পাস করেন তাহলে আপনি যে এক্সিস্টিং যে অ্যালাউন্সটা পাবেন তার সাথে 3,000 টাকা যোগ হবে। সে ফর এক্সাম্পল আপনার কারেন্ট ফার্ম হয়তো বা আপনাকে 10,000 টাকা অ্যালাউন্স দিচ্ছে, এখন যদি আপনি যদি সার্টিফিকেট লেভেল পাস করেন তাহলে আপনি 3,000 টাকা আর যোগ করবেন, তার মানে 13,000 টাকা হবে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন?
ওকে, সো ধরেন আপনার এখন 13,000 টাকা। এখন আপনি আবার প্রফেশনাল লেভেল পাস করলেন, তাহলে আরো 5,000 টাকা যোগ হবে, তাহলে হচ্ছে 18,000 টাকা হবে। এইভাবে হচ্ছে এখানে আইসিবি এটা। তো এটা আসলে ধরেন অ্যাক্টিভিনের যে, আমি যখন অ্যাক্টিভিনে ফার্মে ছিলাম তখন আসলে আমাদের অ্যালাউন্স পলিসি এটা ছিল যে আমাদের যদি সিজিপিএ 2.8 যদি থেকে 3.3 থাকতো, তখন ছিল 19,000 টাকা। এবং 3.31 থেকে হচ্ছিল 3.60 হলে 22,000 টাকা। আর 3.61 এর অ্যাভাব হলে 25,000 টাকা পাইতো। কারো যদি এমবিএ না থাকতো তাহলে 1,000 টাকা করে কম থাকতো। এই যে এখানে যে এমবিএর ইস্যুটা দেখেন, এখন এটার ওয়েট দেওয়া হচ্ছে 1,000 টাকা, বাট এটা যখন আমরা ফার্মে যখন আমরা ছিল ঢুকছি তখন এটা ওয়েট ছিল অনেক বেশি। তো তখন আমরা ফার্মের গুলোর সাথে আমরা আবার কথা বলছি যে আসলে ধরেন আমাদের ডিপার্টমেন্ট থেকে এমবি আসেন, তো ওর জন্য আসলে দেখা যাচ্ছে যে আপনার মানে আপনার ফেয়ার হচ্ছে না। তখন এই ওয়েটটা আমরা হচ্ছিল অনেক রিকোয়েস্ট করেছিল, আমরা তখন হচ্ছিল এটাকে এই পর্যায়ে নিয়ে আসছি। তো স্বাভাবিকভাবে যখন আপনারা ভালো করবেন তখন এটা আমাদের বার্গেনিং পাওয়ারটা আরো বাড়বে, হোয়াটএভার। তো কেউ যদি হচ্ছিল তারপরে আমাদের ফার্মে যেটা হয়, ধরেন সে ফর এক্সাম্পল আপনি 19,000 টাকা অ্যালাউন্সে ঢুকলেন, সার্টিফিকেট লেভেল পাস করলে এটার সাথে আরো 3,000 যোগ হবে, তাইলে হবে ধরেন হচ্ছিল 19 আর 3 22। আর যদি আবার পিএল পাস করেন তাহলে আরো 5 যোগ হবে, তাহলে 27। আর যদি হচ্ছিল আপনি অ্যাডভান্স পাস করেন তো এটার সাথে আরো 15,000 টাকা যোগ হবে। 27 আর 15 হচ্ছিল আপনার হচ্ছিল আহ 3 হচ্ছিল 30, 30 আর 42,000 টাকা। তো যদিও জুয়েল মনে হয় আমাদের ফার্ম থেকে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালায়েন্স ড্র করতে পারছে। আই থিঙ্ক না মাহফুজ, আই ডোন্ট নো, বা ওদের দুইজনের মধ্যে একজনের ছিল সবচেয়ে বেশি অ্যালাউন্স ড্র করতে পারছে আর কি, ঠিক আছে। অলমোস্ট 30+ মেবি মাহফুজ আর কি। পারছো ভাই, মাহফুজ। আচ্ছা মাহফুজ আর কি। এই- যাই হোক, এটা তো ভাই আমরা তো ঢুকছিলাম 10,000 টাকায়, এটা বাড়তে বাড়তে পরে 36 হয়েছিল আর কি শেষ মুহূর্তে। 36 আছে তো ওইটা আপনাদেরকে বলছি, 36, স্টুডেন্ট অবস্থায় ধরেন এক আপনার বছর পাইছিলাম আর কি এমটিও 36, ব্যাংকের এমটিও নাহলে হচ্ছিল 10 দিয়ে শুরু আপনার হয়েছিল। 30, ব্যাংকের এমটিও হচ্ছিল 30,000 টাকা অ্যালাউন্স পায় না, ঠিক আছে, মানে 36,000 টাকা আপনার বেতন পায় না, ঠিক আছে। তো এই জায়গা থেকে ছিল এটা যে আপনারা এখানে যে ফাইন্যান্সিয়াল বেনিফিট যেটা, এখন তো ধরেন আমি অ্যাকচুয়ালি আপনার যখন আসি তখন আমি 6,000 টাকা অ্যালাউন্সে আমি ঢুকতে পারছি। তো এইগুলো হচ্ছিল যেটা হয় কি আপনারা ভালো করছেন বলেই আসলে, বা মাহফুজরা ভালো করছে বলে আসলে ওভার দা পিরিয়ড এটা আসলে এভাবে আগাইতে পারছি, এটা ছিল ট্রু কথা আর কি, ঠিক আছে। তো যাই হোক, আইসিবি তে আপনারা যখন হচ্ছিল আসবেন বা রেজিস্ট্রেশন ফি এর জন্য, তো তখন এখানে 28,400 টাকা হচ্ছিল আমাদের টোটাল লাগে। তো এখানে আপনার কোচিং ফিটা থাকবে, স্টাডি ম্যানুয়াল থাকবে, সাজেস্ট অ্যান্সার টা ফ্রি দেয়, আর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফি হচ্ছিল 500। এইভাবে হচ্ছিল এখানে ভাগ করে নিছে। সাধারণত কোচিং ক্লাসটা হচ্ছিল একবারই করা লাগে, আর বাকিগুলা হচ্ছিল ধরেন পরীক্ষার ফিটা হচ্ছিল আপনার যতবার পরীক্ষা দিবেন ততবার আর কি। সার্টিফিকেট লেভেলে যখন আপনি ফার্দার আবার পরীক্ষা দিবেন 9,900 টাকা লাগবে। আর প্রফেশনাল লেভেলে হচ্ছিল 15,000 লাগবে। আর হচ্ছিল আপনার হচ্ছিল আহ, এই যে, আচ্ছা এখানে হচ্ছিল টোটালি হচ্ছিল আমার টোটাল খরচের যে এটা হচ্ছিল আমার টোটাল পার্টিকুলার হচ্ছিল কোচিং ফি, মানে ফার্দার আমার ইনিশিয়ালি লাগতেছে 28,400 টাকা। আর পরবর্তীতে আমি ধরে নিলাম যে আপনার প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছিল আপনি একবারই পাশ করে নিছেন, যদি সবগুলো একবার মানে প্রথম অ্যাটেম্পটে পাশ করেন তাহলে ফার্দার আবার 1,14,000 টাকা লাগবে। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট আসলে হচ্ছিল 1,42,400। আচ্ছা এর মধ্যে কিছু ভেরিয়েবল কস্ট আছে, ধরেন সেটা হচ্ছে এক্সাম ফিটা। ধরেন আপনি মনে করেন হচ্ছিল যদি কোনো পরীক্ষা আবার 2বার দিতে হয় তাহলে ওই এক্সাম ফিটা হচ্ছিল আবার অ্যাড হবে। তো এটা হচ্ছিল ধরেন এক্সাম ফিটা হচ্ছিল লেভেল হচ্ছিল আপনার ডিফারেন্স হয় আর কি। তো এটা একটা আইসিবির ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিলে হচ্ছিল আরো ভালো আবার বের পাবেন। বাট আমি ধরে নিলাম মনে করেন 1,42,400 টাকা। ধরেন আপনি মনে করেন আরো আবার অনেকবার পরীক্ষা দেওয়া লাগবে, হয়তো বা এখানে মনে করেন আরো 50,000 টাকা আপনার বেশি লাগবে। তাহলে অলমোস্ট আপনার ধরেন রাফলি ধরতে পারেন যে আপনি 2 লক্ষ টাকা আপনার এখানে টোটাল খরচ হবে। আচ্ছা ধরলাম 2 লাখ টাকা খরচ, বাট আপনি যদি এই জায়গাতেও যদি আপনি বিলং করেন ধরেন 19,000 টাকা বা 18,000 টাকা যদি আমি চিন্তা করি, যদি আপনার বিবিএ করে আসেন তাহলে আপনার 36 মাসে আসলে আপনি কত টাকা পাচ্ছেন। 18,000 টাকা দিয়ে যদি আসেন তাহলে আমি দেখি যে 18,000 ইন্টু ছিল যদি 36, তাহলে 6,48,000 টাকা পাচ্ছেন। তার মানে আপনার আসলে ধরেন আপনি যদি নেট যদি আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার 4,48,000 টাকা আবার ওইখানে আপনার এক্সট্রা একটা গেইন থাকে আপনার এক্সপেন্সটা যদি বাদও দেন। ওকে, সো আমাদের আইসিবির যে কারিকুলাম আছে, এখানে কারিকুলামে আসলে আমরা 3টা ভাগে ভাগ করছি, 3টা লেভেল, সার্টিফিকেট, প্রফেশনাল আর অ্যাডভান্স। আচ্ছা এইগুলা হচ্ছিল সবগুলো আপনারা হচ্ছে সার্টিফিকেট লেভেলের সাবজেক্ট গুলা। তো এর মধ্যে হচ্ছিল আপনারা এসুরেন্স,
ট্যাক্স আর আইটি, অর্থাৎ 1 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার, এগুলা ছাড়া বাকি সবগুলো এক্সামশন পাবেন আর কি। অর্থাৎ হচ্ছে বেস্ট অন সিজিপি আমাদের যে এক্সামশন পলিসি বা সিজিপি রিকোয়ারমেন্ট গুলো আইস ব্রেকে হয়তো বা একটা ছবি দেওয়া আছে, ওইখান থেকে একটু দেখে নিন আর কি আপনার। আমার মনে হয় কিবরিয়া ভাই ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এখন কিবরিয়া ভাই আস্তে আস্তে আমরা হয়তো জিওন ভাইয়ের কাছে একটু শুনে নিতে পারি। জিওন ভাই আমাদের ফাইন্যান্স টোয়েন্টি ব্যাচের ভাই, এখন হচ্ছে ডিবিএল গ্রুপে ম্যানেজার হিসাবে কর্মরত আছে। তো জিওন ভাই যদি আমাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কিছু শেয়ার করতেন, স্পেশালি আমরা কিভাবে পড়াশোনাটা ম্যানেজ করতে পারি কাজের পরে, এই বিষয়ে যদি আপনি একটু ফোকাস রাখতেন। থ্যাংক ইউ সবাইকে। আম, আহ, কিবরিয়া অনেকক্ষণ ধরেই মোটামুটি আমাদের সিএ সম্পর্কে একটা ওভারভিউ দিয়েছে। তো আমি চেয়েছিলাম আর কি মূলত অ্যাকচুয়ালি ডিটেইল ওইদিকে না গিয়ে জাস্ট আমরা যে চ্যালেঞ্জ গুলা ফেস করে থাকি দেখা গেছে যে জাস্ট ওইটা নিয়ে একটু কথা বলা, প্লাস আমাকে যেটা বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যে আচ্ছা, পড়াশোনাটা আমি কিভাবে একটু ম্যানেজ করা যায়। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম তো, হ্যাঁ, এখন আপনারা কতটুকু শুনতে পারছেন যদি বলেন তাহলে আমি ওইখান থেকে কন্টিনিউ করবো আর কি। আচ্ছা ভাই, আপনি ওই যে সিএল এর পরীক্ষায় কয়টা এক্সামশন পাবে ওই পর্যন্ত আমরা সর্বশেষ দেখতে আচ্ছা, পাচ্ছিলাম। ওকে, তাহলে খুব বেশি নয় নাই। তো সো আমাদের প্রফেশনাল লেভেলে হচ্ছিল আমাদের এই টোটাল 7টা সাবজেক্ট আমাদেরকে পরীক্ষা দিতে হয়। তার মধ্যে আমরা কোনোটা এক্সামশন পাবো না, বাট আমাদের যে বিবিএ তে আমরা যে কোর্সগুলো পড়ি এখানে রিলেটেড আছে। যেমন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং যেটা, সেটা আমাদের সালাউদ্দিন স্যার যেটা বইটা পড়ে আমরা আইসিবির বই পড়ি, এটার সাথে রিলেটেড। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা আমাদের কর্পোরেট ফাইন্যান্স প্লাস পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্লাস হচ্ছিল আমাদের বিজনেস ফাইন্যান্স যেটা, এটার সাথে রিলেটেড। আর একটা ছিল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন সিআইডি যেটা, ওটার সাথে রিলেটেড। আর কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস যেটা আমাদেরকে একটা ল এ পড়ে, বিজনেস ল, ওটার সাথে রিলেটেড। সো আমাদের এখানে কোনো কিছু যে নতুন সেটা না, মোটামুটি রিলেটেড বিজনেস স্ট্র্যাটেজি এন্ড টেকনোলজি যেটা, সেটা আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নামের একটা কোর্স আছে, ওটার সাথে রিলেটেড। আর অ্যাডভান্স লেভেলে যেটা, সেখানে একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আছে। বাট যেটা হচ্ছিল কি আগের পড়াশোনার সাথে লিগেসি মেনটেন করে, মানে হুট করে এমন কোনো কিছু বিচ্ছিন্ন কিছু আসবে না যেটা মনে করেন আপনাকে হচ্ছিল একটু আহ হেম্পার করবে আর কি, বা আপনাকে চ্যালেঞ্জের ফেস করতে হবে। ওকে, সো আইসিবি মূলত আমাদের বিজনেস ফ্যাকাল্টির এখন খুব সম্ভবত
তা আমার মনে হয় ভাই আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখি ভাই আসবে একটু পরে ইনশাল্লাহ, আমরা একটু ওয়েট করি। Recording stopped. Recording in progress. আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। ওকে। প্রোগ্রাম হয় সেটা হচ্ছে ধরেন আপনাদের Recording stopped. ওকে। যাই হোক, আমার একটু হচ্ছিল আপনার ইন্টারনেটটা হচ্ছিল একটু সার্ভিস ভালো দিচ্ছে না। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, স্লাইড যদি দেখা যাচ্ছে না, আমি পরে শেয়ার করে দিব। সেটা হচ্ছিল আপনার আমাদের প্রি আর্টিকেলশিপ প্রোগ্রামে হচ্ছিল আপনার এখনকার যে কারেন্ট স্টুডেন্ট যারা আছে বা যারা হচ্ছিল এখন মাস্টার্স এ করতেছে, এমবিএ করতেছে, তারা হচ্ছিল প্রি আর্টিকেলশিপের হচ্ছিল আপনারা হচ্ছিল আহ স্টুডেন্ট হিসেবে হচ্ছিল আপনারা আইসিবি তে রেজিস্ট্রেশন নিতে পারবেন। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছিল আপনারা আপ টু প্রফেশনাল লেভেল পর্যন্ত হচ্ছিল ইউনিভার্সিটি থাকা অবস্থায় হচ্ছিল আপনারা হচ্ছিল পরীক্ষা দিতে পারবেন এবং পাশ করতে পারবেন। তো আপনাদের যেটা হবে যে আপনাদেরকে যে এই যা সার্টিফিকেট লেভেল বা আপনার প্রফেশনাল লেভেল যে আপনার এই রেজাল্টটা হচ্ছিল আপনাকে অ্যাওয়ার্ড করা হবে না, বাট জাস্ট হচ্ছিল রেজাল্টটা কমিউনিকেট করা হবে না, আপনাকে সার্টিফাই করা হবে না যে আপনি হচ্ছিল প্রফেশনাল লেভেল পাস করছেন বা হচ্ছে আপনার সার্টিফিকেট লেভেল পাস করছেন। এটা তখনই করা হবে যখনই হচ্ছিল আপনি কোনো একটা ফার্মে হচ্ছিল আপনি জয়েন করবেন। কারণ হচ্ছে এখানে আমাদের সিএ তে যে বিউটিটা সেটা হচ্ছিল আপনাকে আর্টিকেলশিপ অবশ্যই হচ্ছিল করতে হবে আর কি। ওকে, তো ফর দ্যাট প্রি আর্টিকেলশিপ প্রোগ্রামে যেটা সেটা হচ্ছে আপনার আইসিবি তে অর্থাৎ রেজিস্ট্রেশন নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন নিয়ে সেটা হচ্ছিল আপনি হচ্ছিল এক্সাম গুলো হচ্ছিল আপনি দিতে পারবেন এবং সেটা হচ্ছিল আপনার আফটার দ্যাট আপনাকে হচ্ছিল ফার্মে অবশ্যই হচ্ছিল আপনাকে জয়েন করতে হবে এখানে। দেন প্রি আর্টিকেলশিপের যেটা রেজিস্ট্রেশন কস্ট ছিল টোটাল 26,900 টাকা পড়ে। এন্ড হচ্ছিল এখানে যে 26,900 টাকা যেটা পড়বে সেটা হচ্ছিল আপনার সার্টিফিকেট লেভেল পেলে আমাদের যে টোটাল কস্ট ছিল, যেটা যে একদম শুরুতে রেজিস্ট্রেশন কস্টটা যেটা পড়তো আর কি,
মেবি হচ্ছিল 28,400 টাকা। এটা হচ্ছিল ওই 28,400 টাকা থেকে 26,900 টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে এটা পরবর্তীতে অনলি আপনাকে দিতে হবে আর কি। ওকে। আর এর বাইরে হচ্ছে সিএতে হচ্ছিল ধরেন আপনার যদি কোনো ফাইন্যান্সিয়াল যদি হচ্ছিল কোনো প্রবলেম থাকে, সেই জিনিসটাকে হচ্ছিল মিটিগেট করার জন্য আইসিবি হচ্ছিল একটা হচ্ছিল আপনার প্রোগ্রাম লঞ্চ করছে। সেটা হচ্ছিল আপনাকে হচ্ছিল জিরো ইন্টারেস্ট ফ্রি হচ্ছিল আপনার কে হচ্ছিল লোন দিবে আইসিবি, যেটা হয়তো বা আমাদের জুয়েল অ্যাভেল করছিল। এবং ওই টাকাটা হচ্ছিল আপনাকে হচ্ছিল পে করতে হবে যখন আপনার আর্টিকেলশিপ শেষ হবে, তখন থেকে যে হচ্ছিল ওইটাকে আপনাকে হচ্ছিল পে করতে হবে, যেটা কর যে হাসনা বলে আর কি, অর্থাৎ জিরো ইন্টারেস্ট ফ্রি। অর্থাৎ তাহলে আপনাকে এখন সে ফর এক্সাম্পল আপনার যেহেতু প্রয়োজন আছে প্রতি মাসে হয়তো বা আপনাকে 5,000 বা 4,000 টাকা করে দিবে, যেটা হচ্ছিল আফটার দ্যাট আপনার আর্টিকেলশিপ পিরিয়ডের পরে আপনি পেমেন্ট করবেন উইদাউট এনি ইন্টারেস্ট। এর বাইরে হচ্ছিল আইসিবি থেকে হচ্ছিল আপনার অনেকগুলো স্কলারশিপের ব্যবস্থা আছে। টোটাল হচ্ছিল এখন আইসিবি তে হচ্ছিল অলমোস্ট 17টা স্কলারশিপ হচ্ছিল আইসিবি অফার করে আর কি। বিভিন্ন ফাউন্ডেশন বা বিভিন্ন ফার্মের নামে আইসিবি স্কলারশিপ গুলো আপনাকে হচ্ছিল ভাই দিবে। আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না, ওটা দেখা গেলে মনে হয় ভালো হতো। আচ্ছা, স্লাইডটা আমি একটু শেয়ার করবো অন্য আমার কেউ আসলে কি শেয়ার করতে পারবে? কেউ কি ল্যাপটপে থাকলে উনি স্ক্রিন শেয়ার করুক। ভাই আপনি কন্টিনিউ করলেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার ট্রাই করতেছি স্লাইডটা আর কি। আপনাদের মধ্যে অন্য কেউ কি ডেস্কটপে আছেন কিনা, তাইলে উনিও স্ক্রিন শেয়ার দিতে পারতো। হ্যাঁ ভাই, স্ক্রিনটা কি হ্যাঁ, আমি শেয়ার করব? মানে ভাই আমাকে স্লাইডটা শেয়ার করলে আমি কি স্ক্রিন শেয়ার করব? দাঁড়ান, একটা মিনিট ব্রাদার, একটা মিনিট। আচ্ছা ভাই, তাহলে আরেকটা কাজ করি, এই মিটিংটারও টাইম আর 5-6 মিনিট দেখাচ্ছে, আমি নতুন একটা অবশ্য লিংক আমার শেয়ার করে শোনেন, দিচ্ছি। আমার আর 5-6 মিনিটে লাগবে। হ্যাঁ, শেষের দিকে চলে ও আসছে তো, পাঁচ আচ্ছা ছয় আচ্ছা মিনিট আচ্ছা, ওকে ওকে ভাই, তাহলে করেন। ওকে। আচ্ছা, আমি আপনার ওকে, এখন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। সো আইসিবি হচ্ছে সাধারণত স্কলারশিপ গুলো অফার করে আর কি। সে ফর এক্সাম্পল এসএফ আহমেদ স্কলারশিপ, অর্থাৎ হচ্ছে এটা একটা ফার্মের ফাউন্ডেশন স্কলারশিপ, বাট এটা হচ্ছে কোঅর্ডিনেট করে আইসিবি। এরকম আমাদের টোটাল 17টা স্কলারশিপ আছে আপনার টোটাল আর কি। এগুলা থেকে ধরেন মান্থলি হচ্ছে আপনার একটা বা এককালীন একটা পেমেন্ট পাওয়া যায় বেসড অন সিজিপি এবং ইউনিভার্সিটির উপর বেসিস করে পাওয়া যায়। টোটাল 17টা স্কলারশিপ। তো 17টা ধরেন প্রতি লেভেলে একজন করে হলো ধরেন, আমি যদি বলি 348, 317 হচ্ছে আপনার টোটাল 51 জন হয়তো বা আপনার স্কলারশিপটা অ্যাভেল করতে পারে আর কি প্রতি ইয়ারে আর কি। সো আমাদের গ্লোবাল রিক্রুটমেন্ট যদি বলেন, সাধারণত আমাদের বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এটা CAW, ওটা থেকে একটা রিকগনিশন পেয়ে থাকে, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে দিতে পারে। ফ্রম সিডব্লিউ লার্নিং পার্টনার টা কোর্স পরীক্ষা দিলে আমরা হচ্ছে এখানে মেম্বারশিপটা পেয়ে যেতে পারি। এন্ড সিপি অস্ট্রেলিয়া এবং হচ্ছে দা সার্টিফাইড ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাকাউন্টেন্সি থেকে আমরা সিপা থেকে আমরা একটা সার্টিফিকেশন নিতে পারি, এবং সিপি অস্ট্রেলিয়া লিজেন্ডারি থেকে পারি। সো আমাদের আসলে যে শুনতে পাচ্ছেন এবং স্লাইড দেখা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, একটু কন্টিনিউ করুন। আচ্ছা। সো আমরা এখান থেকে যে চ্যালেঞ্জ গুলো আমরা ফেস করি সেটার মধ্যে হচ্ছে আসলে আমাদের সিএ তে যেটা, সেটা আসলে আমরা টাইমটা অনেক কম পাই। টাইমটা কেন কম পাই? সাধারণত ধরেন হচ্ছে আমরা সারাদিন অফিস করতে হয় 9টা থেকে 5টা বা 9টা থেকে কোনো রাত 8টা 9টা পর্যন্ত অফিস করা লাগে। তারপর আবার যেটা আছে সেই স্টাডিটা আসলে আমাদের এই জন্য সময়টা কম পাই। সো আমাদের
আমরা যেটা বইয়ে পড়ি এবং সেটা প্র্যাকটিক্যাল অবস্থায় লিঙ্ক আপটা করতে হবে। যদি কোনো কারণে আমরা ফেল করি লিঙ্ক আপটা করা, সো আমাদের ধরেন চলে দেখা যায় আমরা চ্যালেঞ্জটা ফেস করবো আরকি। এবং হচ্ছে হলো প্রপার প্ল্যান করতে হবে। যা সো আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে মেক্সিমামই আসলে যে চ্যালেঞ্জটা সেটা আসলে আমাদের থেকে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করা আরকি। সো আমরা যদি টাইমটাকে আমরা প্রপারলি যদি আমরা ইউটিলাইজ করতে পারি, দেন আই থিংক আপনারা আসলে এই জায়গাতে সাকসেস হবেন আরকি। তো এটাই ছিল আসলে ওভারঅল একটা ধারণা দেই আপনাদেরকে। এবং ধরেন আসলে কিভাবে পড়াশোনা করবেন বা কিভাবে পাস করবেন, আই থিংক এই জিনিসগুলো হচ্ছিল এখানে মাহফুজ, রবি বা জুয়েল তারা আসলে আপনাদেরকে ভালো গাইড করতে পারবে। কারণ রিসেন্টলি আসলে মানে তারা স্টাডির সাথে রিলেটেড ছিল বা তারা এখন এই জিনিসগুলো কাজ করতেছে। আই থিংক তারা ভালো হচ্ছিল আপনাদেরকে হচ্ছিল বলতে পারবে আরকি। সো হচ্ছিল আপনারা তাইলে হচ্ছিল এভাবে আহ মানে প্রিপারেশনটা নিতে পারেন। আফটার দ্যাট যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আরকি হয়তোবা আমরা ওইভাবে রেসপন্স করবো আরকি। ধন্যবাদ গোলাম কিবরিয়া ভাই, আপনার ইনসাইট আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা ভাই, এই মিটিংটা খুব দ্রুত এই ১.৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমি নতুন একটা লিঙ্ক চ্যাটে দিয়েছি। হ্যাঁ? আপনারা ওই লিঙ্কটাতে একটু কষ্ট করে কানেক্ট করে যান। এরপরে আমরা জীবন ভাই, রবি ভাই, জুয়েল ভাই, মঈন ভাই ওনাদের কাছ থেকে কথা শুনবো ইনশাল্লাহ। তারপর
হ্যাঁ শুরু করে দিলে ভালো হইতো মনে হয়। ওকে ভাই, তাহলে এখন আমরা রিকোয়েস্ট করবো আমাদের জীবন ভাইকে ওনার ইনসাইট শেয়ার করার জন্য। জীবন ভাই, আপনি এখন শুরু করতে পারেন কাইন্ডলি। থ্যাংক ইউ সবাইকে, বিশেষ করে আজকের এই ওয়েবিনার এটার আয়োজক যারা আছেন এবং যারা পার্টিসিপেন্ট মূল্যবান সময় দিয়ে এখানে আছেন। কিভিয়া অনেক সময় ধরেই আমাদের সিএ সংক্রান্ত বিভিন্ন যেই ইনসাইট অথবা আমাদের যেই জিনিসগুলো আসলে জানার দরকার সেটা খুব ডিটেইল ভাবে আলোচনা করেছে। আমার মনে হয় যে অনেক কিছুই এখানে চলে আসছে, যে জিনিসগুলো আসলে আমাদের সবারই বিভিন্ন দিক থেকে কোয়েরিজ থাকে যে সিএ কি, কিভাবে পড়বো, কিভাবে শুরু করতে হয় বা কি কি চ্যালেঞ্জেস থাকতে পারে। আমি জাস্ট ২-৩টা জায়গায় একটু ফোকাস করবো, বিকজ আরো কয়েকজন স্পিকার আছেন এখানে যারা আসলে অনেক মেরিটোরিয়াস এবং অনেক দ্রুত শেষ করেছেন। আম আমার মনে হয় যে ওনাদের দিক থেকে আরো আপনারা মূল্যবান আরো কিছু জিনিস শুনতে পারবেন। আমি জাস্ট সংক্ষেপে জাস্ট কয়েকটা বলবো। একটা জিনিস হচ্ছে যে আমরা যখন শুরু করেছিলাম আমরা হচ্ছে যে 20th ব্যাচ, বিশেষ করে আমি, কিবরিয়া এবং সেই সময় যারা শুরু করেছিলেন কেপিএমজি তেও আরো কয়েকজন ছিলেন, মেহেদী ছিলেন, আরো কয়েকজন ছিলেন। তো আ আ আমার মনে হয় যে 20তম ব্যাচ থেকেই মনে হয় বেশি সংখ্যক লোকজন যাওয়া শুরু করেছেন। বাট তার আগে পর্যন্ত ফাইন্যান্স থেকে এত বেশি লোক যেতেন না। তো আমরা যখন গিয়েছি তখন অ্যাকচুয়ালি আমাদের মাঝে কিছু কনফিউশন ছিল, অথবা আম কি বলা যায় যে অ্যাকচুয়ালি কিছু বিষয় নিয়ে আমরা কনফিউজ ছিলাম বা কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। যে আম আ পড়াশোনা কিভাবে শুরু করতে হবে? অথবা হচ্ছে আপনার কোন ফার্ম কেমন হবে? তারপর হচ্ছে আসলে কাজের পরিবেশটা কেমন হবে? ইত্যাদি, ইত্যাদি। আরো অনেক চ্যালেঞ্জ ছিল। বাট অ্যাকচুয়ালি এখন আপনাদের একটা লিগ্যাসি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গিয়েছে, এবং আ আ লিগ্যাসি মিনস অ্যাকচুয়ালি আম কি বলা যায় যে অ্যাকচুয়ালি অনুকরণ করার মতো খুব ভালো একটা লিগ্যাসি আপনারা পেয়েছেন। আমি বলব যে আপনারা ওই দিক থেকে লাকি। যে বিশেষ করে আমাদের পরবর্তী ব্যাচগুলা অনেক ভালো করেছেন। নট অনলি আ আ কি বলা যায় যে ফাইন্যান্স থেকে এমন না। ধরেন যারা অ্যাকচুয়ালি বেশি আসতেন লাইক ঢাকা ইউনিভার্সিটির এআইএস ডিপার্টমেন্ট, আমার মনে হয় যে তুলনামূলকভাবে হিসাব করলে আনুপাতিক হারে তাদের থেকে আমাদের ফাইন্যান্সের পারফরম্যান্স অনেক ভালো। এবং শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে অথবা পাস করার ক্ষেত্রেই যে তারা এগিয়ে গিয়েছেন এমন না। আ ধরেন কাজের ক্ষেত্রেও, অর্থাৎ আপনার হচ্ছে কি বলা যায় যে তাদের ওয়ার্ক প্লেস এও তারা মানে খুবই ভালো মেধার স্বাক্ষর রেখেছেন সব জায়গাতেই। সো আমি মনে করি যে অ্যাকচুয়ালি আপনাদের আপনাদের সামনে খুব ভালো একটা আ আ লিগ্যাসি আছে, এবং গাইডেন্স পাওয়ার মতো মানে আপনাদের কি বলা যায় যে জিনিসটা অনেক ইজি হয়েছে। সো এদিক থেকে বলব যে আপনারা অনেক লাকি। এবং আম আ ধরেন আমাদের সময় তখন আমরা যাদের থেকে ইন্সপায়ার্ড হয়েছি বা আমাদের স্যাররা যেগুলো বলেছেন, তখন দেখা গেছে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় আম কি বলা যায় যে লিড বাই এক্সাম্পল বা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যাকে দেখে অনুকরণ করব, মানে এমন হয়তোবা আ আ পারসন আসলে কম ছিল। বাট এখন আপনাদের সামনে আসলে আ আ কি বলা যায় যে মানে বেস্ট এক্সাম্পল গুলা আপনাদের সামনে একেবারে লাইভ, ঠিক আছে? মানে একেবারে ভিজুয়ালাইজড। সো ইট ইস মাচ মোর ইজিয়ার ফর ইউ টু ফলো দেম। ঠিক আছে? সো এই একটা বিষয়। আ আরো কয়েকটা বিষয় হচ্ছে ধরেন একটা বিষয় মানে একটা চ্যালেঞ্জ বা অনেক সময় মনে থাকে মনে মানে ইয়ে লাগে যে অ্যাকচুয়ালি আ আমাদের রেজাল্ট অনেকের ক্ষেত্রে হয়তো এভারেজ বা অনেকের ক্ষেত্রে হয়তো বিলো এভারেজ ও হতে পারে। আর যাদের ভালো তারা তো অবশ্যই কনফিডেন্ট আছেন যে তারা পারবেন। তো দেখা গেছে যারা এভারেজ বা বিলো এভারেজ তাদের মাঝে অনেক সময় একটা কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি আম এটা যেহেতু আমার আ কোর যে এরিয়া দ্যাট ইস ফাইন্যান্স, এটার আসলে বাইরে। তো এটা অ্যাকচুয়ালি আমি পারব কিনা? সো এই ক্ষেত্রে আমি বলব যে আসলে রেজাল্টটা যতটুকু না ম্যাটার করে তার থেকে এখানে বেশি ম্যাটার করে হচ্ছে যে আপনার ডেডিকেশন। দ্যাট মিনস আপনি যদি অ্যাকচুয়ালি পড়াশোনাটা যদি মন দিয়ে করা হয় এবং মোটামুটি বুঝে যদি পড়া হয়, তাহলে আপনি পরীক্ষায় ভালো করবেনই। ঠিক আছে? মানে এটা নিশ্চিত বলা যায় যে আপনি যদি পড়াশোনাটা ভালো করেন তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। আপনারা যতই যেভাবে বাইরে অনেক সময় বলা হয় যে বা বলে থাকে যে আম আ আইসিএবি
পাস করায় না বা কম পাস করায় অথবা একটা পার্সেন্টেজ ধরে পাস করায়। কিন্তু যে যাই বলুক আপনি দেখেন পাস কিন্তু মানুষজন করতেছে এবং সেটার এক্সাম্পল আপনাদের সামনেই আছে। ঠিক আছে? এবং যারা পাস করেছেন মানে যারা পাস করতেছেন আপনার সামনে যারা আছেন তারা দেখবেন যে আম আ হয়তোবা কোনো ক্ষেত্রে ১ টা ২ টা সাবজেক্ট হয়তো ২-১ বার বেশি দেওয়া লাগতেছে। বাট কোন এক জায়গায় আটকে আছেন বা আইসিবি পাস করায় না, বিষয়টা আসলে পুরোপুরি এমন না। ঠিক আছে? আপনি যদি মোটামুটি ওইভাবে প্রিপারেশনটা নেন, আপনার মুখস্থ বিদ্যার থেকে এখানে হচ্ছে যে মূলত আপনার কনসেপচুয়াল সাউন্ডনেস টা এখানে বেশি ইম্পোর্টেন্ট। সেই জিনিসগুলা যদি এনশিওর করেন তাহলে আপনি আশা করা যায় যে আ আ খুব দ্রুততম সময়ের মধ্যেই আপনি পাস করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি জাস্ট ইন টার্মস অফ আমাদের যে ডিপার্টমেন্টাল এক্সাম ওটার সাথে যদি তুলনা করি, লাইক আমাদের যেই এফোর্ট দিলে মোটামুটি একটা সাবজেক্টে মানে আমি জাস্ট বলব না যে সহজ বা কঠিন সাবজেক্ট এভাবে না বলে আমি যদি জাস্ট বলি যে লাইক অন অ্যান এভারেজ যে সাবজেক্ট গুলা আমি যদি বলি যে এরকম কোন একটা সাবজেক্টে যেই এফোর্ট দিলে আমি মোটামুটি 3.5 উঠাইতে পারি, হোপফুলি আপনি যদি ওই লেভেলের এফোর্ট দেন, তো আপনি ইজিলি এখানে সিএ পাস করতে পারবেন এই সাবজেক্ট গুলা। ঠিক আছে? সো এখানে কনফিউশন আমার মনে হয় যে আ আপনাদের থাকার দরকার নেই এই জায়গাগুলাতে যে আপনি অ্যাকচুয়ালি পাস করতে পারবেন কিনা। ঠিক আছে? এই একটা বিষয়। আরেকটা বিষয় থাকে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল যে বিষয়টা যেটা কিবরিয়া মানে বিভিন্নভাবে এক্সপ্লেইন করেছেন, সেটা হচ্ছে আপনি যদি আ অপরচুনিটি কস্ট এর কথা চিন্তা করেন যে লাইক আপনি জাস্ট বিবিএ শেষ করেই যদি ঢোকেন, তো বিবিএ শেষ করেই তখন কিন্তু আপনি জাস্ট একজন গ্রাজুয়েট উইথআউট এনি এক্সপেরিয়েন্স, ঠিক আছে? জাস্ট ওই মুহূর্তে কিন্তু 0 এক্সপেরিয়েন্স নিয়ে আপনাকে কোন কোম্পানি নরমালি হায়ার করে না। মানে ওখানেও কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ ফেস করে এক্সাম দিয়ে দেন আপনাকে এন্ট্রি করতে হয়। যেখানে আপনার একটা সিএ ফার্মে ঢোকা ওর থেকে অনেক ইজিয়ার এবং এখন যে অ্যালাউন্স যেটা আপনাকে অফার করা হচ্ছে সেটা মাচ মোর মানে হ্যান্ডসাম আগে যেটা ছিল তার থেকে অনেক ভালো একটা আ আ কি বলা যায় যে আপনার অ্যালাউন্স যেটা অফার করা হয়। সো আপনি যদি কি বলা যায় যে টোটাল ক্যাশ ফ্লো যদি হিসাব করেন এস এ ফাইন্যান্স গাই, সো আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি আ মানে মোটামুটি একটা জব পেতেও মানে আ সরকারি না, সরকারের বাইরে বলছি। যে মোটামুটি একটা জব পেতেও যদি অন অ্যান এভারেজ 6 মান্থ বা 1 ইয়ার যদি লেগে যায়, ইভেন আফটার এমবিএ আমি জাস্ট বাদ দিলাম। জাস্ট বিবিএ এর পরেও যদি ধরেন, তাহলে তারা যেই সেলারি আপনার ড্র করে আপনি জাস্ট এটাও যদি ক্যাশ ফ্লো হিসাব করেন তো দেখবেন যে অ্যাকচুয়ালি তাদের থেকে আপনি ওভারঅল হয়তোবা ওদিক থেকেও ভালো করছেন। ঠিক আছে? সো এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখন বিসিএস এর ব্যাপারে একটা সবার উইকনেস আছে। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে এটা একটা লুক্রেটিভ জব এবং সবকিছু মিলায় অবশ্যই এটা স্টুডেন্টদের জন্য লুক্রেটিভ। বাট আপনি যদি জাস্ট চিন্তা করেন যে অ্যাকচুয়ালি এখানে আপনি কতটুকু টাইম আপনার এখানে ইনভেস্ট হচ্ছে। ঠিক আছে? এখানে মোর অর লেস মানে মিনিমাম আ মা কি বলা যায় যে মানে আমরা যদি আ পাস্ট এক্সাম গুলোর যদি হিস্টরি চিন্তা করি সেখানে দেখছি 3 ইয়ার্স অন অ্যান এভারেজ এরকম লেগে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, এখন চাচ্ছেন হয়তোবা আরেকটু আ আ ফাস্টার এটা করা যায় কিনা। বাট অন অ্যান এভারেজ 3 ইয়ার্স কিন্তু আপনার ওখানে ইনভেস্ট হয়েই যাচ্ছে। whereas যেটা মোর অ্যান্ড মোর আনসার্টেইন বিকজ আপনি যে ৩ টা স্টেপ আছে লাইক প্রিলি অথবা রিটেন অথবা ভাইভা আপনি কোন একটা জায়গা থেকেই স্লিপ করলে আবার নতুন থেকে শুরু করতে হবে। হাউএভার আপনার সিএ তে এমন না। সিএ তে আপনি যেখানে স্লিপ করছেন আপনি জাস্ট ওখান থেকেই আবার শুরু করতে পারছেন। ঠিক আছে? কোন একটা সাবজেক্টে যদি আটকে যান। সো আমি জাস্ট সামারি যদি করি সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ, সিএ টাও হয়তোবা কিছুটা হলেও আনসার্টেইন বাট এই আনসার্টেনিটা মাচ মোর কন্ট্রোলড অথবা কি বলা যায় যেটা আমরা বলি হচ্ছে যে আমাদের কন্ট্রোলড রিস্ক নামে একটা কথা বলে থাকি আমরা যেটা অ্যাকচুয়ালি আমার কন্ট্রোলের মধ্যে আছে। অর্থাৎ আমি চাইলে এটাকে মানে কন্ট্রোল করতে পারি বা এই রিস্ককে আমি মিনিমাইজ করতে পারি। হাউএভার আম আ বিসিএস এর ক্ষেত্রে অনেক রিস্ক যেটা অ্যাকচুয়ালি মার্কেট রিস্ক এর মতো ওটা আসলে আমার আ আ কি বলা যায় যে আমার আওতার বাইরে হয়তোবা। ঠিক আছে? সো আমি বলব যদি বিসিএস এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ওটার চেয়ে এইটা আসলে অনেক কম আনসার্টেইন। ঠিক আছে? এবং অনেক বেশি সার্টেইন এবং কি বলা যায় ফাইন্যান্সিয়াল বেনিফিট বা অন্যান্যভাবে যদি চিন্তা করেন তাহলে তো অ্যাকচুয়ালি আপনি সৎভাবে যদি ইনকামের চিন্তা করেন তাহলে আ ফাইন্যান্সিয়াল বেনিফিট এর আ সেক্ষেত্রে তো আরো অনেক বেশি এগোয় থাকবে। ঠিক আছে? আরো একটা বিষয় আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদেরকে বলি জাস্ট ফর ইওর কি বলা যায় যে আপনাদের যাদের কোনো কনফিউশন যদি থেকে থাকে সেটার জন্য। আমার কিন্তু হচ্ছে যে ডি ইউনিট থেকে ছিল আরকি। আমার ডি ইউনিট ব্যাকগ্রাউন্ড আমার নট জাস্ট আপনার হচ্ছে যে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল না। প্লাস আমার হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড থেকেও এসেও হ্যাঁ, আমি চ্যালেঞ্জ ফেস করেছি। বাট তারপরেও দেখা গেছে যে এটা আম আ কি বলা যায় যে আম আ
আমার মনে হয়েছে যে এবার ওভারকাম করা পসিবল যদি লেগে থাকা যায়। এবং আরেকটা বিষয় যেটা আমাকে সবাই মানে বলতো যে অ্যাকচুয়ালি কেন আমি বিসিএস না দিয়ে এদিক গেলাম, বিকজ যেহেতু ডি ইউনিট থেকে এসেছি, সো আমার ওখানে একটা দিক থেকে আমার হয়তোবা স্ট্রেংথ ছিল। তো কেন আমি ওদিক থেকে এদিকে আসলাম? তো আমি যেটা বলবো যে যে কয়েকটা কারণ ছিল যেটা আপনার আগেই অনেকে আলোচনা করেছেন, সেটা সেটা ছাড়াও আরেকটা কারণ যেটা আমি বলবো এখানে, যেটা হয়তো এখানে এখনো সোফার ডিসকাস করা হয়নি, সেটা হচ্ছে আপনার প্রফেশনে আপনার ফ্লেক্সিবিলিটি বা ইন্ডিপেন্ডেন্স যেটা, ঠিক আছে? সেটা আমার কাছে মনে হয়েছে যে ওখান থেকে এইদিকে বেশি। ফর এক্সাম্পল লাইক আপনার বিসিএস এ যদি আপনি একটা ক্যাডারে ঢুকেন, মনে করেন আপনার পছন্দের ক্যাডারেই আপনি গেলেন, ঠিক আছে? বাট আপনার একটা এজ পার হওয়ার পর কিন্তু ওইখান থেকে সুইচ করা অথবা অন্য কোনো দিকে যাওয়া এটা খুবই টাফ। ঠিক আছে? আপনার হয়তোবা ব্যবসা-বাণিজ্য করতে হবে বা আপনার কি বলা যায় যে যে এজ যেটা আছে, এজ লিমিটটা শেষ হয়ে গেলে তখন দেখা গেছে অন্য জবে আ আ নতুন করে ঢোকা এটাও টাফ হয়ে যেতে পারে। বাট আপনার সি এর ক্ষেত্রে কিন্তু এমন না। আপনি হয় প্রফেশনে থাকতে পারেন, আপনি বেসরকারি কোনো কোম্পানিতে জব করতে পারেন। তারপর বিভিন্ন সরকারি মানে আপনার যে অর্গানাইজেশন গুলাতেও আপনার জব করা যায়। এরপর মাল্টিন্যাশনাল দেন হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ড ব্যাংক বা এই টাইপের যে অর্গানাইজেশন গুলো আছে সেখানে, অথবা দেশের বাইরেও আপনার আপনার প্রফেশন কি বলা যায়, আপনার ওয়ার্ক প্লেস পুরো ওয়ার্লড ওয়াইড বিস্তৃত। এবং লেটস সে আপনার একটা জায়গা পছন্দ হচ্ছে না, লাইক লেটস সে কোম্পানি ভালো বাট আপনার বস মনে করেন যে যেমন আপনার অ্যাকচুয়ালি আপনার পুরোপুরি আইডিওলজির সাথে যাচ্ছে না। আপনি চাইলে কোম্পানি সুইচ করতে পারেন এনি টাইম। ঠিক আছে? অথবা আপনি চাইলে প্রফেশনই চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে কান্ট্রি চেঞ্জ করতে পারেন। যেকোনো মানে এটা করতে পারবেন। যেই ফ্লেক্সিবিলিটি আপনি এই সরকারি চাকরি অথবা হচ্ছে ধরেন অন্যান্য যে চাকরিগুলো আছে সেখানে আসলে অ্যাকচুয়ালি কম পাবেন। ঠিক আছে? তো এইটা ছিল অ্যাকচুয়ালি আমার অন্য প্রফেশনের তুলনায় এই প্রফেশন চুজ করার অন্যতম একটা রিজন। সো আমার মনে হয় যে অনেকের জন্য এটা হেল্পফুল হতে পারে। দ্যাটস ওয়াই আমি আসলে এটা বললাম। তো এই বিষয়গুলা আর আরেকটা জাস্ট একটা বিষয় জাস্ট আপনার শেয়ার করে আমি শেষ করব। সেটা হচ্ছে এখানে অবশ্যই চ্যালেঞ্জ আছে। লাইক আম ধরেন আমাদের ভার্সিটিতে আমি জাস্ট ক্লাস করছি। ক্লাস করার পরে বাকি টাইমটা কিন্তু আমার পড়াশোনার জন্য এবং আদার পার্সোনাল কাজের জন্য। বাট আপনার যখন আপনি কোন একটা ফার্মে ঢুকবেন, সেখানে কিন্তু আপনাকে ফুল এমপ্লয়ির মতো 8 আওয়ার্স অ্যাবাউট, ঠিক আছে? 8 ৮.৫ ঘন্টা বা ৯ ঘন্টা অ্যাবাউট আপনাকে কিন্তু ওখানে আ আ দিতেই হবে। এছাড়াও আসা যাওয়া ঢাকা শহরে আপনারা জানেনই যে আসা যাওয়ার জন্য আরো হয়তো ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা এমনও লেগে যেতে পারে। ঠিক আছে? তো মানে টোটাল মিলে আমি যদি ১০-১১ ঘন্টাও যদি চিন্তা করি, তাহলে এইটার বাইরে যে টাইমটা থাকবে সেই টাইমটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার পড়াশোনা বলেন, আপনার পার্সোনাল যত কাজ আছে, ঘুম বলেন, আদার্স যা আছে সবকিছুর জন্য কিন্তু বাকি টাইম বরাদ্দ। সো আপনাকে কিন্তু ওইভাবে করে চিন্তা করতে হবে। বাট এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? আপনি তখন ওখানে যেরকম ফুল টাইম ওখানে পড়াশোনার জন্য দিতেন, এখানে হয়তোবা ফুল টাইম দিতে পারবেন না। বাট এখানে কিন্তু আপনার পড়াশোনার সরি এক্সাম গুলার আগে কিন্তু লিভ পাওয়া যায়। ঠিক আছে? যেই লিভটা মোটামুটি আপনি যদি ভালো করে কাজে লাগান, সো ওই লিভটাই মোটামুটি এনাফ আপনাকে আ আ ভালো রেজাল্ট করার জন্য আপনাকে ওই লিভটাই মোটামুটি ভালো কাজে দিবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে টাইমটা ইউটিলাইজ করতে হবে। ফর এক্সাম্পল ধরেন এমন হতে পারে যে লাইক আ আপনি অফিস থেকে এসে অবশ্যই টায়ার্ড হয়ে যেতে পারেন। সেই সময় যদি আপনি একটু পড়তে পারেন, অথবা অফিস থেকে এসে বিশ্রাম নিয়ে দেন যদি রাত্রে পড়েন সেটা হতে পারে। অথবা আপনি অফিস থেকে এসে আগে খাওয়া-দাওয়া করে সব কাজ করে আগে ঘুমিয়ে যদি ভোরে উঠে পড়তে পারেন সেটাও হতে পারে। ঠিক আছে? বাট এইটা কোনটা আপনার জন্য সুইটেবল এটা আপনিই ভালো জানবেন। ঠিক আছে? আপনারা যেহেতু আ আ সি ইউনিটের বিশেষ করে কি বলা যায় যে অন্যতম কঠিন একটা ইউনিট যেটা ঢাকা ইউনিভার্সিটির, সেখান থেকে পাস করে খুব ভালো সিরিয়াল নিয়েই তো আপনারা আসলে ফিন্যান্স এ ভর্তি হয়েছেন। সো আমি মনে করি যে আপনাদের জন্য ওই টাইমটুকু ম্যানেজ করা বা ওই জিনিসগুলো ম্যানেজ করাও খুব একটা কঠিন হওয়ার কথা না। সো আ আম আমি বিলিভ করি যে অ্যাকচুয়ালি আপনাদের জন্য সি এর জার্নিটা অনেক ইজিয়ার হবে রাদার দ্যান আমরা যেটা ফেস করেছি বা আমরা যেটা দেখেছি তার থেকে। ঠিক আছে? এবং আপনারা হয়তোবা জেনেছেনই অলরেডি কিবরিয়া কথা বলেছে বা মাহফুজও হয়তো বলেছেন যে আপনার আ আগে যেই কিছু ব্যারিয়ার ছিল তার তুলনায় এখন অনেক বেশি ইজিয়ার। যেমন এখন মনে করেন যে আপনার একটা সাবজেক্ট সরি একটা লেভেলে থাকতেই আরেকটা লেভেলের এক্সাম দেওয়া যায়। ফর এক্সাম্পল একটা পরীক্ষায় মানে একটা সাবজেক্টে আটকে গেলে দেখা গেছে আগেরবার মানে আগে আপনার অন্য লেভেল পরীক্ষা দেওয়া যেত না। ফলে একটা সাবজেক্টের জন্যই দেখা গেছে ৬ মাস ওয়েট করা লাগতো। বাট এখন সেটা ওয়েট করা লাগছে না। এখন ফ্রিকোয়েন্সি অফ এক্সাম এখন বেড়ে গিয়েছে। ঠিক আছে? আগে ৬ মাস একবার হতো, এখন দেখা গেছে যে বছরে ৩ বার হচ্ছে আরকি। ঠিক আছে? অর্থাৎ ৩-৪ মাস পর একটা এক্সাম হচ্ছে। আর সার্টিফিকেট লেভেলে তো ৪ বার হচ্ছে। এরপর হচ্ছে আপনার আম আ তারপর হচ্ছে আপনার এক সাবজেক্ট
কি বলা যায় যে এক লেভেলে বসে অন্য লেভেলের কথা। এরপর হচ্ছে আমি বললাম যে প্রি আর্টিকেলশিপের যে ব্যাপারটা, সবকিছু মিলায়ে এখন অ্যাকচুয়ালি আপনার আইসিবিও চাচ্ছে যে আপনারা মানে তারা এনকারেজ করছে যে ভালো রিসোর্স এদিকে আসুক। ঠিক আছে? বিকজ এখানে আসলে অনেক ডিমান্ড রয়েছে। ঠিক আছে? সি এর ডিমান্ড রয়েছে বাংলাদেশে এখনো অনেক, যেটা মোটামুটি আমি আরো অনেক বছর আগের কথা এটা। তখন ওনারা একটা সমীক্ষা করে বলেছিলেন যে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমি সাইজ অনুসারে সেই সময় প্রায় আপনার 10,000 প্লাস সিএ দরকার। হাউএভার যেখানে বাংলাদেশে হয়তো প্র্যাকটিসিং সিএ এখন হয়তোবা 1500 ও নাই। মানে 1500 হয়তো কম আছেন। মানে যারা প্র্যাকটিস বাংলাদেশে আছেন আরকি টোটাল। ঠিক আছে? সো এখানে আসলে এখনো অনেক গ্যাপ আছে। আর ইকোনমি তো আরো দিন, দিন বড় হচ্ছে। সো সি এর যে ডিমান্ডটা সেটা এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এবং আ আপনার যদিও ইকোনমিক কন্ডিশন বলেন বা টেকনোলজি সবকিছু চেঞ্জ হচ্ছে, বাট সো ফার এখনো পর্যন্ত সি এর যে আপনার হচ্ছে আ আ মার্কেট ডিমান্ড সেই জায়গাতে এখনো কিন্তু ওইভাবে করে এখনো ওই আঘাতটা বা ওইটা কিন্তু এখনো আসে নাই। সো আ এই জায়গাটা নিয়েও আমার মনে হয় আপনাদের কনফিউশন এর দরকার নাই। সো হোপফুলি যে এরিয়া গুলাতে কনফিউশন থাকে আমি কিছু হয়তো টাচ করার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, অথবা পরেও হয়তো আপনারা নক দিতে পারেন। সো ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জীবন ভাইকে ধন্যবাদ আপনার ইনসাইট আমার সাথে সাথে শেয়ার করার জন্য। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের রবি ভাইকে। রবি ভাই আমাদের ফাইন্যান্স 22nd ব্যাচের ভাই। মাহফুজ ভাই ওনারা অন্যতম রেয়ার ট্যালেন্ট। ওনারা আল্লাহর রহমতে মাত্র 2 বছরের মধ্যেই সিএ কমপ্লিট করে ফেলছে। তো রবি ভাইকে আমি রিকোয়েস্ট করবো, ভাই কিভাবে অল্প সময়ে কমপ্লিট করতে পারছেন এই স্ট্র্যাটেজিটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স। আসলে পূর্ববর্তী সময়ে আমাদের জীবন ভাই এবং কিবরিয়া ভাই তো মোটামুটি সবকিছু বেসিক্স নিয়ে আলোচনা করেছেন এবং চ্যালেঞ্জেস কি কি ফেস করছে আমরা এগুলো মোটামুটি আলোচনা করা হয়েছে। এখন বলতে গেলে জিনিস যেটা মানে কিভাবে আমরা পাশ করতে পারি বা দ্রুত পাশ করতে পারি, এটার জন্য আমি সবচেয়ে বেশি কয়েকটা পয়েন্ট হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে আমাদের সি এর যেটা অফিস সেটা অনেকটা পড়াশোনা, আর বাসায় এসে যেটা করতে হবে সেটা অনেকটা পড়াশোনা। তো সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে যে আমাদের অফিসে যে কাজগুলো করি সেটার সাথে আমাদের পড়াশোনাটাকে অনেক বেশি লিঙ্ক করতে হবে। এটা করলে আমাদের জন্য আসলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তাহলে আমি বাসায় এসে যে পড়তে হবে ওইরকম একটা টেন্ডেন্সি কাজ করবে না। কারণ আমি অফিসে যে জিনিসগুলো করতেছি সেগুলো যদি কোনোভাবে আমি পড়াশোনার সাথে পরীক্ষার সাথে রিলেট করে ফেলতে পারি তাহলে আমার অফিসের টাইমটাও লার্নিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, বাসায় এসেও আমি জাস্ট একটু রিভাইজ করলে হয়ে যায়। আমাদের অনেকের মধ্যে আমি টেন্ডেন্সি দেখছি যে ওরা অফিসটাকে অনেক ইগনোর করে, জাস্ট কখন 5টা বাজবে 5:30 বাজবে এটা টাইম গুনে যাতে বাসায় গিয়ে একটু পড়তে পারে, পরীক্ষায় পাশ করতে হবে এই জন্য। বাট আমাদের বা আমি আমাদের ফ্রেন্ডদের মধ্যে যাদের যে থিওরিটা দেখেছি সেটা হচ্ছে অফিস টাইমটা কিভাবে আমি পরীক্ষার পারপাস ইউজ করতে পারি। যে কাজটা করতেছি সেটা আইএফআরএস রিলেটেড হতে পারে, ট্যাক্স রিলেটেড হতে পারে, ভ্যাট রিলেটেড হতে পারে, অডিট রিলেটেড হতে পারে। ওই জিনিসটা আমি কিভাবে বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, বেটার বুঝতে পারি, যাতে আমার পরীক্ষার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়ে যায়। তো আমি সবাইকে বলবো যারা ফার্মে জয়েন করবেন তারা পড়াশোনাটাকে অফিসের কাজের সাথে, কাজকে পড়াশোনার সাথে রিলেট করার চেষ্টা করবেন। এটা আপনাদের ইফেক্টিভনেস অনেক বাড়িয়ে দিবে, কাজের প্রতি ডেডিকেশন অনেক বাড়িয়ে দিবে এবং পরীক্ষা পাশ করাটা অনেক বেশি ইজিয়ার করে দিবে। দ্বিতীয়ত আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে ডিসকাশন অনেক বেশি করতে হবে। আমাদের মানে 4 জনের একটা গ্রুপ ছিল, আমি, জুয়েল, মঈন, মাহফুজ। তো আমরা চেষ্টা করতাম আর কি যে কোনো জিনিস নতুন কিছু শিখলে বা কোথাও আটকে গেলে একজন আরেকজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করার জন্য যে মানে আমার এটা কনফিউশন লাগতেছে, তোর কি মনে হয়। তাহলে যেটা হতো যে ওর পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতো, আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতাম। ওরা অডিটে কাজ করার ফলে অডিটে কি কি শিখছে ওটা আমাকে শেয়ার করতো, আমি ট্যাক্সে কাজ করার ফলে ট্যাক্স রেটের নতুন কি কি জিনিস দেখতেছি ওটা ওদের সাথে শেয়ার করতাম। যেটা হয়েছে যে পড়াশোনাটা কাজটা হোলিস্টিক হয়ে গিয়েছে। তখন যেটা হয়েছে কনফিউশন যেগুলো ছিল সেগুলো দূর হয়ে গেছে, ডিসকাশন করার ফলে পড়াটা লং লাস্টিং হয়ে গেছে, পরীক্ষার সময় গিয়ে খুব বেশি একটা হ্যাসেল নিতে হয় নাই। আর আমাদের সি এর পরীক্ষাগুলো তো অনেকটা প্র্যাকটিক্যাল এক্সাম, নট যে ভার্সিটির মতো বই থেকে দুই এক লাইন তুলে দিল এটা। তো কাজের অনেক জিনিসই পরীক্ষাতে চলে আসে, ডিসকাশনের অনেক জিনিসই পরীক্ষাতে চলে আসে। জাস্ট যার যেটা দরকার হচ্ছে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করতে পারলেই পাসটা অনেক ইজিয়ার হয়ে যায়।
তো আমাদের চেষ্টা করতে হবে যে ফ্রেন্ড সার্কেল যারা একই ব্যাচ থেকে ভর্তি হবো তাদের সাথে সবকিছু আপডেটেড থাকা, ডিসকাশন করা, বা যেভাবেই হোক যে চর্চা করা একজন আরেকজনের সাথে, তাইলে জিনিসগুলো অনেক বেশি বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, পরীক্ষাটা অনেক ভালোভাবে দেওয়া যায়। তৃতীয়ত আমি যেটা বলবো, পরীক্ষায় যেটা করতে হবে যে আহ, মানে বাই দ্য টাইম তো আমি প্রতিদিন অফিস থেকে এসে একটু 2 ঘন্টা রেগুলারিটি মেনটেন করে 2 ঘন্টা অন্তত পড়াশোনা করার চেষ্টা করব, এটা অবশ্যই রাখতে হবে। উইকেন্ডে যদি পারি যে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা প্রতিদিন, মানে উইকেন্ডে একটু টাইম দেওয়ার চেষ্টা করব। এর বাইরে পরীক্ষায় যেটা করতে হবে যে আমাদের রিটেন স্কিলটা অনেক বেশি বেটার করতে হবে। আমি তো মোটামুটি ইংলিশ মিডিয়ামে ইউনিভার্সিটি বিবিএ গ্রেডটা করেছি, সো আমাদের ইংলিশ রাইট ঠিক আছে, তাও আরেকটু বেটার করতে হবে এবং লেখার স্পিডটা অনেক বাড়াইতে হবে। আমাদের ইউনিভার্সিটিতে যেটা ছিল যে 6টা কোয়েশ্চেন আসতো, 4টা লিখতে হইতো, মানে অল্টারনেটিভ ছিল, বাট সিএ তে কোনো অল্টারনেটিভ থাকে না। এর ফলে যেটা হয় যে আমাকে 100-এ 100 মার্ক আনসার করতে হয়, এবং 100-এ 100 মার্ক আনসার না করলে পাশ করার প্রবণতাটা অনেক কমে যায়। সো আমাদের যেটা করতে হবে যে পরীক্ষায় আমাদেরকে 100 মার্ক আনসার করতে হবে, এবং এটার জন্য ইংলিশের রাইট আপটা বেটার করতে হবে, স্পিডটা অনেক বাড়াইতে হবে, এবং প্রতিটা কোয়েশ্চেন যেটা জানি সেটা তো লিখবোই, যেটা জানি না সেটা কিভাবে লিখে আসতে পারি, মিনিমাম যে কমন সেন্স আছে, প্র্যাকটিক্যাল যে নলেজটা আছে, ইউনিভার্সিটি যে জ্ঞানটা আছে, ওটাকে কিভাবে ইউজ করে আমরা পুরোটা লিখে আসতে পারি, ওটা চেষ্টা করতে হবে। তো আমাদের ইউনিভার্সিটি, মানে আমরা যারা কোয়ালিফাই করেছি তাদের একটা প্ল্যান ছিল যে আমরা 1 নাম্বারও ছেড়ে আসবো না। তো যেটা পারতাম সেটা তো লিখতাম, যেটা পারতাম না সেটা যতটুকু পারতাম, যেভাবে পারতাম কোনো না কোনো ভাবে লিখে আসতাম। তো এই জিনিসটাও এনশিওর করতে হবে। তাহলে আমি কয়েকটা পয়েন্ট বলেছি, একটা হচ্ছে কাজটাকে পড়াশোনার সাথে রিলেট করতে হবে, বাসায় এসে প্রতিদিন রেগুলার পড়াশোনা করতে হবে, বন্ধুদের সাথে বা ব্যাচমেট সিনিয়র জুনিয়র যে আছে তার সাথে ডিসকাশন করতে হবে, যে কোনো জিনিস শেখার আগ্রহ রাখতে হবে, যে নতুন যে কোনো জিনিস আমি শুনতেছি করতেছি এটা আমার পরীক্ষায় কাজে লাগতে পারে, ওইভাবে আমি নিজেকে প্রিপেয়ার করবো এবং সবকিছু ওইভাবে ওপেন মাইন্ডেডলি শেখার চেষ্টা করব। দ্বিতীয়ত, রিটেন স্কিলটা বাড়ানোর চেষ্টা করব, এবং পরীক্ষায় স্পিডি ওয়েতে সুন্দর করে গুছিয়ে ভালো করে প্রেজেন্ট করে 100 মার্ক আনসার করার চেষ্টা করব। আই গেস এগুলো এনশিওর করতে পারলে আমাদের পাসটা খুব একটা ব্যাপার না। আর আমাদের সময় যখন ঢুকছিলাম তখন প্রথম দিকে পরীক্ষা হতো বছরে 2বার, এখন মানে বছরে 3বার করে পরীক্ষা হওয়াতে একজন স্টুডেন্ট চাইলে ওর সিসি পিরিয়ডের মধ্যে প্রায় 9টা পরীক্ষা পায়, সিএল ধরলে প্রায় 10টা বা 11টা পরীক্ষা হয়ে যায়। তো এখন সিসির মধ্যে পাস করাটা অনেক ইজিয়ার হয়ে গিয়েছে। জাস্ট ফ্রাস্ট্রেশন বা মানে কোনো উল্টাপাল্টা চিন্তা না করে রেগুলারিটি মেনটেন করলে প্রথম 1-2বার যদি হোঁচট খেয়েও তাও এটা এড়িয়ে যেয়ে সামনে আগানো সম্ভব। আই গেস কোনো একটা প্রবলেম হবে না, বাট মনোবল ধরে রাখতে হবে এবং মানে নিজেকে কনফিডেন্ট রাখতে হবে যে আমি পাশ করবোই। আমার সিনিয়ররা করেছে, আমরাও করব। সেম পড়াশোনা আমরা ইউনিভার্সিটিতে করেছি, আমার সিনিয়ররাও করেছে, তো ওনারা যদি পারে আমরাও পারবো, এই কনফিডেন্টলি আগাইতে হবে। আই গেস খুব একটা প্রবলেম হবে না। থ্যাংক ইউ, আজকে আমার এতটুকুই ছিল। ধন্যবাদ রবি ভাই আপনার ইনসাইট শেয়ার করার জন্য। এখন আচ্ছা আমরা হুমায়ুন, রিকোয়েস্ট করব। হ্যাঁ হ্যাঁ ভাই। আমার মনে হয় আর সেশন লং না করে, যেহেতু আমাদের মোটামুটি সবকিছু শেয়ার হয়ে গেছে, এখন রিপিট হবে আর কি কথাবার্তা। তো কোয়েশ্চেন আনসার সেশন, যদি ওদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওইটাতে চলে গেলে মনে হয় ভালো হয়। আচ্ছা ভাই, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি জুনিয়রদের উদ্দেশ্যে। আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আস্ক করতে পারেন আনমিউট করে, ভাইরা ইনশাল্লাহ অ্যান্সার করবে। ভাইয়া আসসালামু আলাইকুম। একটা কোয়েশ্চেন ছিল আমার, লাইক একটু আনঅর্থোডক্স পসিবলি। মানে বর্তমানে তো সব ফিল্ড একটু ইভলভ করতেছে লাইক এআই এর ইনফ্লুয়েন্সে, তো এআই এর ইম্প্যাক্টটা সিএ মার্কেটের উপর কিভাবে কিরকম পড়তে পারে? জীবন ভাই যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আপনি ভালো এবং হচ্ছে খুব একটা রিলেভেন্ট একটা কোশ্চেন করেছেন যে এআই এর যে ইয়েটা আছে প্রভাবটা আসলে কিভাবে পড়তে পারে। আচ্ছা, এআই এর মোটামুটি আমরা সোফার যেটা দেখেছি যে লাস্ট 1-2 ইয়ার্স এখানে আসলে একটা রিভলিউশনারি চেঞ্জ এসেছে আর কি আমাদের টেকনোলজির ক্ষেত্রে, যেটা অ্যাকচুয়ালি এআই। এবং সেটা দিয়ে আমরা দেখেছি যে ক্রিয়েটিভ মোটামুটি যেগুলো আমরা ইমেজিন করতে পারি মোটামুটি সবই এখান থেকে করা যায়। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এআইটা আসলে থ্রেটেনিং আসলে কোন এরিয়াতে? তো আমাদের কাছে যেটা মনে হয় যে যেই এরিয়াগুলো হচ্ছে আপনার রিপিটেটিভ যে কাজগুলো আছে, অথবা ধরেন হচ্ছে যে কি বলা যায় যে আপনার ক্লারিক্যাল জব টাইপের যেগুলা,
জায়গাগুলা কিন্তু অনেক কিছুই অটোমেশন বা আপনার হচ্ছে যে এআই এর মাধ্যমে করা সম্ভব। বাট কিছু এরিয়া আছে যেই জায়গাগুলো আসলে আপনার এআই দিয়ে হয়তো ওইটার ডিসিশন মেকিং এর জন্য যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা হয়তো জেনারেট করা ইজিয়ার, বাট আলটিমেট ডিসিশনটা কিন্তু মানে কি বলা যায় যে মানুষ অথবা হিউম্যান বিইং এনারাই কিন্তু এখনো পর্যন্ত নিচ্ছেন। এবং আপনার সিএ যারা আছেন বা হচ্ছে এই প্রফেশনে যারা আছেন এনারা আসলে ম্যানেজারিয়াল পজিশনে থাকেন নরমালি, এবং সেখান থেকে উপরের দিকে আসলে আরো ডিসিশন মেকিং অথরিটি তারা তারা পেয়ে থাকেন বা ওই এরিয়াতে যান, ঠিক আছে? তো তখন দেখা গেছে যে এআইটাকে আসলে আমরা টুলস এন্ড টেকনিক হিসেবে ইউজ করে আমাদের এফিসিয়েন্সি বা হচ্ছে আমাদের কাজের ইয়েগুলো আরো বাড়াইতে পারি। ফর এক্সাম্পল ধরেন আমি জাস্ট আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা ইয়ে আমি যদি শেয়ার করি, লাইক আমাদের ফাইন্ডিংস অথবা ইয়েগুলা রিপোর্ট রাইটিং, এখানে অনেক রিপোর্ট ধরেন হচ্ছে লিখতে হয়, ঠিক আছে? তো কোনো একটা জিনিসের ধরেন এটার ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি হবে অথবা এটার রিস্ক আসলে কি, সেটা আমাদের কি করতে হতো, আগে এক্সপেরিয়েন্স থেকে আমাদের মোটামুটি লিখতে হতো। আবার সিনিয়ররা তখন তখন মানে ওটার উপর ধরেন কিছু কারেকশন দিতেন বা ওনারা চেঞ্জ করতেন বা কিছু আপডেট করতেন। কিন্তু এখন যদি আপনি নরমালি এটা ওপেন এআই বা হচ্ছে ইয়েতে চ্যাট জিপিটি তে সার্চ দেন যে হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক অফ দিস, ঠিক আছে? তো ও কিন্তু আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো এইটা অ্যাকচুয়ালি আপনার আমরা মনে করি যে এআই বলেন অথবা হচ্ছে যে এই আপনার অটোমেশন বলেন, এটা যদি আমি পজিটিভলি নেই এবং যে জিনিসটা আমাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা কন্টিনিউয়াস প্রফেশনাল লার্নিং, যেটা যেটা অ্যাকচুয়ালি আমাদের সিএ বলেন অথবা অন্যান্য যে কোনো প্রফেশনের জন্যই একটা ইন্টিগ্রাল পার্ট, এই জিনিসটা যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। সো আপনি যদি ওইটার সাথে লেগে থাকেন তাহলে হোপফুলি আপনার আপনি আপনার স্কিল বা আপনার যেটা নলেজ সেটা কখনো অবসোলেট হবে না, ঠিক আছে? সেটা সেটা দিয়ে আপনি কি বলা যায় যে অ্যাকচুয়ালি সবসময় আপনি আপ টু ডেট থাকতে পারবেন বা ওই আপ টু ডেট থাকার ওই চেষ্টা বা ওই আপনার কি বলা যায় নলেজ অ্যাকোয়ারিং এর যেই আম আ আ মনো কি বলা যায় যে আপনার এটার আ ইচ্ছাটা থাকতে হবে আরকি। ঠিক আছে? সো ওই চ্যালেঞ্জ গুলাকে যদি আমি মানে পজিটিভলি নিয়ে ওটাকে যদি ওভারকাম করার ট্রাই করি, ঠিক আছে? সো তখন ওই থ্রেট গুলা আমার অপরচুনিটিতে পরিবর্তন হবে। ঠিক আছে? সো আমাকে মানে ওইটাই ফোকাস রাখতে হবে যে যেটা আমার থ্রেট হতে পারে, সেই থ্রেট কে আমি কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করে নিতে পারি। সো আ আমার মনে হয় যে আ আনসার দিতে পেরেছি আরকি। জি, থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ। লাইক কোয়েশ্চেনটা অনেকটা অ্যান্সার হয়েছে। আরেকটা কোয়েশ্চেন ছিল, এটার সাথে একটু সম্পূরক হয়তো। আহ, যে সিএ এর যে ইন্টারন্যাশনাল রেকগনিশনটা, এটার ব্যাপারে একটু আরেকটু এলোবোরেট করবেন? মানে একজন বাংলাদেশ থেকে সিএ কমপ্লিট করার পরে কি অন্য দেশে শিফট করতে পারবে? এই ব্যাপারে কিবিয়া ওই যে একটা স্লাইডে মোটামুটি বলেছিলেন। আমি জাস্ট যদি সংক্ষেপে যদি বলি, একটা হচ্ছে আপনার আ আ বেশিরভাগ কান্ট্রিতেই আপনার হচ্ছে কিছু আছে ইন্টারন্যাশনাল যেই ফাইন্যান্সিয়াল যে আপনার স্ট্যান্ডার্ড গুলা সেটা কিছু জায়গায় কমন। আবার কিছু, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওই কান্ট্রির কিছু পার্টিকুলার কিছু রুলস রেগুলেশন আছে। ফর এক্সাম্পল আমাদের দেশের ট্যাক্স ল যেটা সেটা ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথেই মিলবে না। ঠিক আছে? আবার ইউএসএ বা ইউকে এটা তো অন্য কথা। ফলে যেটা হয় যে আসলে সি এর যে আপনার রিকগনিশনটা এটা আপনার কি বলা যায় যে একেবারে রেডিমেড আপনি অ্যাকচুয়ালি এটা কোথাও ওইভাবে করেই আপনি ওটা সেল করা যায় না। বাট যেটা হয় যে সিএ এটার একটা আপনার আ অ অ মানে ইন্টারন্যাশনাল একটা রিকগনিশন যেটা আছে সেটাকে আপনি আ আ ক্যাপিটালাইজ করে তো আপনি হচ্ছে অন্য যেই লোকাল যেই কি বলা যায় যে আপনার যে রেগুলেটরি বডি আছে সেখান থেকে আপনি সার্টিফিকেশনটা নিতে পারেন। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে আইসিএডব্লিউ যেটা, ঠিক আছে? আইসিএডব্লিউ এর আপনি জাস্ট অ্যাডভান্স লেভেলের এক্সাম গুলো দিয়ে আপনি আইসিএডব্লিউ অর্থাৎ ইংল্যান্ড এন্ড ওয়েলস এর যেই সিএ রেগুলেটরি বডি যেটা সেটা আপনি নিতে পারেন। তারপর হচ্ছে আপনি এসিসিএ ওখানেও জাস্ট কয়েকটা এক্সাম দিলেই আপনি এসিসিএ কমপ্লিট করতে পারেন। সেটাও আপনি নিতে পারেন। তারপর হচ্ছে সিপিএ অস্ট্রেলিয়া আছে, সিপিএ নিউজিল্যান্ড আছে। ঠিক আছে? এরকম আছে। এরপর হচ্ছে আপনার ইভেন আপনার সিএ যে অ্যাডভান্টেজ যেটা আছে এটা দিয়ে আপনি আ অন্যান্য জায়গায়, ঠিক আছে? অনেক জায়গাতেই আমাদের সাথে সরাসরি তাদের আ একটা এমওইউ সাইন করা আছে। আবার কোনো ক্ষেত্রে এমওইউ নাই। বাট না থাকলেও সেখানে সব জায়গাতেই মোটামুটি এরকম একটা অপশন থাকে। সেটা হচ্ছে যে আপনি কোথায় কি সার্টিফিকেশন পড়েছেন, সেখানে কি আছে, কি সাবজেক্ট আপনি কোয়ালিফাই করেছেন, সেইটা দিয়ে যদি ওখানে এপ্লাই করা হয়, তো তখন দেখা গেছে যে ওইটা তারা আ আপনার ওই এক্সামের ক্ষেত্রে অথবা আপনার আ আ রিকগনিশন এর ক্ষেত্রে তারা এটাকে ভ্যালুয়েবল হিসেবে এটা কনসিডারেশন এ আনে। ঠিক আছে? সো ফার আমাদের কিছু জায়গায় আপনার হচ্ছে যে রেডিমেড যেটা বলা যায় রিকগনিশন অলরেডি আছে। আবার কিছু জায়গায় হয়তো আমাদের সামান্য কিছু আরো আ আ পড়াশোনা করে বা কিছু এক্সাম দিয়ে আমাদেরকে এটা কোয়ালিফাই করতে হয় আরকি।
থ্যাংক ইউ ভাই। আচ্ছা জীবন ভাই, আমাদের এখানে সাকিব নামে জুনিয়র ছোট ভাই আমাদেরকে কোশ্চেন করছে যে ও সিএ ফার্মে ইন্টার্নশিপ করতে চায়। তো এটা নিয়ে যদি কিছু বলতেন, এর ইন্টার্নশিপ করার বেনিফিট কি আর এখানে কি চ্যালেঞ্জ ফেস করতে পারে? আচ্ছা, ইন্টার্নশিপের ক্ষেত্রে আহ, আমি বলবো যে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ যদি সিএ ফার্মে করা হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোন ফার্মে করছেন, সেটা একটা ইস্যু হবে। ফর এক্সাম্পল ধরেন আমাদের যেটা কেপিএমজি বা রহমান রহমান হক, সেখানে কিন্তু আমাদের সময় কয়েকজন ওখানে ইন্টার্নশিপ করেছিলেন। ঠিক আছে, সো এইখানে একটা জিনিস একটু এনশিওর হয়ে নিতে হবে যে ওখানে কিন্তু হচ্ছে আপনার একটা আপনার হচ্ছে প্রবেশনারি পিরিয়ড থাকে। হ্যাঁ, সো প্রবেশনারি পিরিয়ডটা ওইটা যদি আমার ইন্টার্নশিপ দিয়ে যদি কাভার করা যায়, অর্থাৎ কি বলা যায় যে একই সাথে ধরেন আমার এদিকে ইন্টার্নশিপ কাউন্ট হচ্ছে, আবার ওনাদের ফার্মের পলিসি অনুসারে যে ৩ মাস বা ৪ মাস বা ৬ মাসের যে আপনার প্রবেশন পিরিয়ড আছে সেটাও কাউন্ট হচ্ছে, তাহলে এমন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইন্টার্নশিপ করা যেতে পারে। ঠিক আছে, বাট যেই জায়গায় মনে করেন যে কিছু কিছু ফার্ম আছে সেখানে হয়তো আপনি চাইলেই ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স হওয়ার কারণে আপনি চাইলে আজকে গিয়ে আপনার যদি রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে থাকে তাহলে পাবলিশ হওয়ার সাপেক্ষে আপনি আজকেই রেজিস্ট্রেশন পেতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা ইন্টার্নশিপ করাটা হয়তো অতটা বেনিফিটেড নাও হতে পারে সেই ক্ষেত্রে। হ্যাঁ, তবে ওখানে করলে তো কাজ শিখবেন আপনি, সেটা তো আছেই। বাট হয়তো ওই টাইমটা আপনি অন্য কোনো ভাবে ইউটিলাইজ হয়তো করা যেতে পারে। মনে করেন যে লেটস সে আপনার অন্য কোনো ভাবে আপনি মানে অন্য কোনো ইন্টার্নশিপ আপনি করলেন যেখানে প্রেশার হয়তো কম, সেখানে হচ্ছে যে আপনি পাশাপাশি সার্টিফিকেট লেভেল অথবা প্রফেশনাল লেভেলের কিছু সাবজেক্ট পড়াশোনা করে এগিয়ে রাখলেন, সেটাও হতে পারে। আচ্ছা জুয়েল ভাই, আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল। আমাদের এক জুনিয়র আস্ক করছিল ওয়ান টাইম যে একটা অফার দিছে ওইটার মধ্যে যে সিএল পাস করে গেলে 2.5 বছরের মধ্যে ই করতে পারবে আর্টিকেলশিপ, আর যদি পিএল পাস করে যায় তাহলে 2 বছরের মধ্যে আর্টিকেলশিপ কমপ্লিট করতে পারবে। ভাই এটা নিয়ে ওনার একটু ক্লারিফিকেশন চাচ্ছিল, যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা, এটা আর প্রি আর্টিকেলশিপ আর এই ওয়ান অফ অফারের মধ্যে একটু টুইস্ট আছে আর কি। ওই দিন ওই সিনেটের যে প্রোগ্রাম ছিল ওইখানে আমি আইসিএবির যিনি ছিল সাকুর ভাই, ওনাকে কোয়েশ্চেন করছিলাম। আমি বলছি ভাই আপনারা এক্সামশন দিচ্ছেন আবার এখানে বলছেন পিএল পর্যন্ত প্রি আর্টিকেলশিপে অ্যালাউ করতেছেন, তাহলে এটা কনফ্লিক্ট হয়ে গেল না দুইটা সার্কুলার মধ্যে? তো ওনার ইয়াটা ছিল যদি কেউ এই এক্সামশন অ্যাভেল করতে চায় তাহলে তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, যেহেতু এটা রেজাল্টের বেসিসে দেয়। আবার পিএল অ্যাপিয়ার করতে চাইলে, যদি কেউ প্রি আর্টিকেলশিপের মধ্যে পিএল অ্যাপিয়ার করতে চায় তাহলে তাকে সিএল এ সবগুলা কোর্স কমপ্লিট করতে হবে উইদাউট এক্সামশন, মানে এক্সামশন ছাড়া সবগুলা কোর্স কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করার পরে পিএল অ্যাপিয়ার করতে পারবে। আর তখন ওই সিএল কমপ্লিট করলে 2.5 বছর আর পিএল কমপ্লিট করলে 1 বছর 2 বছর আর্টিকেলশিপ হবে। এবং এটা শুধু এই বছর যারা আর্টিকেলশিপ নিবে ওদের ক্ষেত্রে প্রযোজ্য। আর আরেকটা এখানে ইয়া থেকে গেছে, তো আমি কোয়েশ্চেন করছিলাম আপনাদের যদি কেউ সেকেন্ড ইয়ারে পাস করে, ওইখানে লেখা ছিল এটা ভ্যালিডিটি হচ্ছে 6 মান্থ, মানে পিএর লাস্ট যেটা পাস করছে যে সেশনটাই পাস করবে ওই সেশনের পরবর্তী 6 মাসের মধ্যে, রেজাল্ট পাবলিশ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে ফার্মে রেজিস্ট্রেশন করতে হবে। এখন কেউ যদি ভার্সিটির সেকেন্ড ইয়ারে থাকতে পাস করে তাহলে তার ক্ষেত্রে কি হবে? তো এখন উনি আসলে ওইটার আনসার দিতে পারে না, ওইটার আমারও কোনো আনসার নাই। এটা তখন হয়তো আইসিএবি আবার ক্লারিফিকেশন দিবে বা নতুন কোনো পলিসি নিয়ে আসবে আর কি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর জুনিয়রদের প্রতি একটা রিকোয়েস্ট করে রাখি, এই মিটিং গুলা হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট না, তো 40 মিনিট পর পর এক্সপায়ার হয়ে যায়। তো এই মিটিংটাও আর 2-3 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, আপনারা যা যা কোয়েশ্চেন করার একটু আর্লি করেন। আর এরপরে হয়তো আর আমরা রিনিউ করছি না মিটিংটা, মানে সবকিছুই হয়তো ভাইরা বলে ফেলছে।
তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের একটা গ্রুপ আছে আইসিএবি ডিইউ ফাইন্যান্সের। তো আমি দেখছি 26 এ সাকিব নামে এক ছোট ভাই উনি অ্যাড আছেন। তো আপনি আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিতে পারেন, 25 যারা আছেন তারাও অ্যাড করে দিতে পারেন। তো আর কি আপনার রিকোয়েস্ট করতে পারেন অ্যাডমিনদের কাছে যাতে অ্যাড করে দেয়, আপনারা সবাই অ্যাড হয়ে থাকেন। তা আজকে মিটিং এ আপনারা যা জানলেন তা তো জানলেনই, আলহামদুলিল্লাহ ভালো। এরপরও যদি আপনাদের কোনো এক্সট্রা কোয়েরি থাকে ওই গ্রুপে করলে ভাইরা ইনশাল্লাহ আপনাদের কোয়েরি গুলা অ্যান্সার করার চেষ্টা করবে। তো আপনারা সবাই ট্রাই করেন ওই আমাদের গ্রুপটাতে অ্যাড হয়ে থাকার জন্য। আর আপনাদের যা কোশ্চেন আছে এখন দ্রুত করতে পারেন। আচ্ছা, এখানে দুইটা ভাইয়া কোয়েশ্চেন থার্ড করছে, একটা ভার্সিটি হচ্ছে সেকেন্ড প্রবেশন পিরিয়ড নিয়ে। এই একটু বন্ধ করো। একটা হচ্ছে প্রবেশন পিরিয়ড নিয়ে। প্রবেশন পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি রেজিস্ট্রেশন পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, মানে ওই সময়ে রেজিস্ট্রেশন পাইলে আর্টিকেলশিপ শুরু হবে, আর এর আগ পর্যন্ত যে সময়টা থাকে ওইটাকে প্রবেশন পিরিয়ড বলে আর কি। এখন সিএ তে অনেক বেশি স্টুডেন্ট আসার কারণে প্রবেশন পিরিয়ডটা একটু বেশি হয়। আমরা যখন শুরু করেছিলাম তখন আমার আসলে প্রবেশন পিরিয়ড পাই নাই, আমি আর মাহফুজ। তারপর কেপিএমজি তে যারা থাকে আগে ওদের 2-3 মাস ছিল, এখন 6-7 মাস এরকম হচ্ছে। এখন আসলে একনামিনও সেম। আমি গতকালকে ফার্মে গেছিলাম, তখন বলতেছে ওইখানে প্রায় 8-9 মাসের প্রবেশনও স্টুডেন্টরা জয়েন করতেছে আর কি। আর আরেকজন বলছে আন্ডার গ্রেড সিএ করার প্রস এন্ড কনস। আসলে এই এতক্ষণ যা কথা হয়েছে এগুলাই সবগুলাই প্রস এন্ড কনস নিয়ে কথা বলছে। এখন ওই লিঙ্কটা যদি ও মনে হয় রেকর্ড করছে হুমায়ুন, তাইলে লিঙ্কটা দিয়ে দিলেই হবে আর কি। ওকে ভাই, আমি লিঙ্কটা ইনশাল্লাহ শেয়ার করে দিব। আচ্ছা, একটা কনফিউশন এড়ানোর জন্য আমি একটু বলি, জুয়েল, ওই কেন আসলে 8-9 মাস পরে রেজিস্ট্রেশন পাচ্ছে, এটা যদি একটু বলেন। আচ্ছা ভাই, এখন স্টুডেন্ট অনেক বেশি আসতেছে। এবার এই একনামিনে যেটা হয়, আমি একনামিনে যেহেতু ওইখানে খোঁজ খবরটা একটু ওই বেশি আছে আমার কাছে। আচ্ছা, তো জুয়েল, ওই টাইম একনামিনে টাইম কম অ্যালাউন্সটা তো। জি, হ্যাঁ, একনামিনে আমরা জাস্ট একটু অ্যালাউন্সটা সংক্ষেপে, জি, এই দাঁড়ান, আমি একটু সংক্ষেপে ওনাদেরকে বলি, টাইম কম তো ঠিক আছে, কেটে ঠিক যাবে। আছে একটা ভাই, ওকে কনফিউশন ওকে। এড়ানো মানে হবে যে তাহলে কি এখন লোকজন বেশি আসতেছে এই জন্যই কি ইয়েটা বেশি, আসলে সেটা না। হ্যাঁ, এখানে রিজনটা হচ্ছে যে একজন পার্টনার তার অধীনে এট এ টাইমে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট রাখতে পারেন, ঠিক আছে। তো যখন একজনের আর্টিকেলশিপ শেষ হয় তখনই হচ্ছে যে কেবলমাত্র আরেকজনকে রেজিস্ট্রেশন দেওয়া যায়। এই জন্যই দেখা গেছে রেজিস্ট্রেশনের টাইমটা মানে এখন ফাঁকা পাওয়া যাচ্ছে না, বিকজ আপনার কোভিড এর পরে এট এ টাইমে অনেকে জয়েন করেছেন। তো তো এই জন্য দেখা গেছে যে ওই টাইমের ওই স্টুডেন্টরা যারা এখন শেষ হচ্ছে একজন দুইজন করে, তখনই হচ্ছে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে মনে করেন যে অনেকে আসতেছেন এই জন্যই তাহলে ফার্মকে এই বেনিফিটটা